আমাদের নবমী তিথি, দুর্গা নবমী তিথি আছে, রাম নবমী তিথি আছে, বিভিন্ন নবমী তিথি। তো এই অষ্টমী নবমী তিথিতে যেটা যুক্ত হয়ে পড়ে, নবমী তিথিতে তুমি হলুদ রঙের পায়েস ব্যবহার করতে পারো, আমরা কেশরের পায়েস তুমি দেবীকে অর্পণ করলে, যেটা নবমী শেষ করো, উদযাপন, শেষ উদযাপন, এই দিন তুমি ওটা করলে খুব ভালো। আর অনেকে ঘুমিয়ে পড়লে হালকা হালকা নাক ডাকলে যেরকম আওয়াজ হয়, ওরকম আওয়াজটাও মেশানো। তো সেই স্বাস্থ্যবান মানুষ হাঁটলে দেখবে এখানে একটু মাটি কাঁপে বা ধূপ ধূপ করে আওয়াজ অনেকের হাঁটা এরকম হচ্ছে। এখানে আমি কিন্তু সেই অনুভবটা করেছি। আপনাদের সব থেকে প্রিয় পডকাস্ট চ্যানেল মেডিটেল এজেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের প্রিয় হোস্ট অ্যান্ড দোস্ত আমি সুপর্ণা। আজকেও আবার সেই তন্ত্র, সাধনা, কিছুটা ভয়, কিছুটা অজানা রহস্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আমাদের প্রিয় অশোক মহারাজকে নিয়ে। তবে আজকে ব্যাপারটা একটু অন্যরকম, কেননা প্রত্যেকবারই আমরা যেটা শুরু করি প্রথমেই বলি কি নিয়ে আমরা ঘটনাটা বলবো। আজকে কিন্তু একেবারেই আলাদা। আজকে যেটা নিয়ে বলা হবে সেটা আপনারা শুনুন এবং আপনারা বলবেন, আপনারা মানে আমাদের প্রিয় দর্শকেরা বলবেন যে মহারাজ কি নিয়ে সেই সাধনার কথা বলছেন। আশা করি অনেকেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ মহারাজ এই সাধনার আলোচনা আগেও অনেকবার করেছেন অনেক চ্যানেলে। অতএব আপনারা নিশ্চয়ই উত্তরটা পাবো আপনাদের কাছ থেকে। তাহলে সাধনাতে শুরু করা যাক, সাধনা দিয়ে। সত্যটা ভয়ঙ্কর। তাহলে মহারাজ, এই সাধনাটা কিরকম ধরনের সাধনা ছিল আর কিরকম ভাবে আপনি শুরু করেছিলেন? এই সাধনাটা আমার অন্যান্য সাধনাগুলোর মধ্যে এটি শক্তিশালী সাধনা। প্রত্যেকটিতেই তোমরা কোথাও দেবীর উপদেবী বা অপদেবীর সাধনা দেখেছ, কিন্তু এই সাধনাটা একটু আলাদা রকমের। এটা অনেকটা অদৃশ্য শক্তিকে ডেকে আনা হয় দৃশ্যমান জিনিসের মধ্যে, যেখানে আত্মার একটা শক্তি মহাশক্তিতে রূপান্তর ঘটে, যেখানে অদৃশ্য শক্তিকে স্থান দেওয়া হয়। অদৃশ্য শক্তি বলতে আজকে দেবদেবী শক্তিও তো অদৃশ্য শক্তি, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? প্রত্যেকটি জায়গায় যতবারই তুমি শুনেছো দেবদেবীদের সাধনা, সেখানে কিন্তু তুমি কোনো জায়গায় কোনোভাবেই শোনোনি যে কোনো বস্তুর প্রয়োজন যেখানে তার স্থান আসবে, অর্থাৎ তিনি তার মধ্যে আসবেন। এই সাধনায় তুমি দেখতে পাবে যে তার মধ্যে তার অবস্থান হয়েছে, আর সেই অবস্থানটা জানার জন্য যে পদ্ধতি, সেটা কিন্তু বড় ভয়ানক। আচ্ছা, সেই পদ্ধতি যখন আমি করতে যাব বা যারা করেছে তারা নিজের প্রাণকে হাতে নিয়েই সেই পদ্ধতি অবলম্বন করেছে। আচ্ছা, একটু ভুল, তাহলে তুমি ওখানেই তোমার প্রাণটা রেখে উঠবে। এটা কি দেবদেবীদের মধ্যেই পড়ে না দেবদেবী ছাড়া অন্য কিছু? না, এটা দেবদেবীদের মধ্যে পড়ে না। আচ্ছা, অশোক মহারাজের কালা জাদুর দুনিয়ার একটা সাধনা। কালা জাদু দুনিয়ার মধ্যে আমি সবসময় বলি উপদেব উপদেবী, আমাদের সাধারণভাবে উপদেব উপদেবী বজ্রযান তন্ত্রের মধ্যে আছে যে সকল উপদেব উপদেবী, তাদের সবার তো আমার সাধনা কখনো সম্ভব হয়নি। আমি করেছি, গুরুদেব আমাকে যতটা করিয়েছেন করেছি। আগামী দিনে আবার সুযোগ পেলে আমি আবার বৃহৎ সাধনাগুলোতে বসবো। তো সেই বৃহৎ সাধনাগুলোর মধ্যে
এটা একটা সাধনা, যে সাধনা মানুষের কাছে বিভিন্ন জায়গায় মানুষ না জেনে তার নাম নিয়ে তার সাধনাকে উল্লেখ করে। আমি একজনের মুখে শুনলাম, তার নাম করে এক সাধনার একটুখানি পার্ট, আমি শুনিনি এখনো পুরোটা বা শুনিনি তারটা, শুধু তার কিছু ওয়ার্ড শুনলাম। তো সেইখানেও সে সেই সাধনাটাকে ভুল ব্যাখ্যা করেছে, কারণ ওটা ওই সাধনা নয়। ওটা যেটা সাধনা হয় সেটা যক্ষের সাধনা হয়। আচ্ছা, যে সাধনা ওটা হয় ওটা যক্ষের সাধনা। তেলিয়ামাসানে এই ধরনের সাধনা হয়, আর সেখানে মনুষ্য অস্থির প্রয়োজন হয়, মানে মানুষের এখানে মানুষের অস্থির প্রয়োজন হয়। মানুষেরই প্রয়োজন এখানে। আচ্ছা, মানে পুরো সবেরই প্রয়োজন। হ্যাঁ, এখানে কাপালিক যোগের ব্যাপার আছে। কাপালিক যোগটা কি? কাপালিক যোগে হচ্ছে যে এমনই একটি তন্ত্র সাধনা বা ক্রিয়া, এটা কাপালিক যোগের মধ্যে পড়ে, যেখানে নরবলির প্রথা আছে। আচ্ছা, এটা নরবলির প্রথার মধ্যে পড়ে কাপালিক যোগে। সেটা যক্ষ, ওটা আলাদা জিনিস। ওটা কখনোই ওটা নয়, ওটা যক্ষ। যারা এই সাধনা করেছে, বাজারে তো প্রচুর বিক্রি হয় এর নাম করে করে একে। মজার বিষয়, এ সাধনা হস্তান্তর হয়, বিক্রি করা যায় না। হস্তান্তর বলতে আপনি আপনার শিষ্যকে দিতে পারেন বা সন্তানকে দিতে পারেন, এরকম? আচ্ছা, এর পরিবর্তে একটি টাকাও নিলে বংশ ধ্বংস হয়ে যাবে। মানে যে সাধনার কথা আজকে আপনি বলছেন সেই সাধনার কথা। আচ্ছা, এই সাধনা বাজারে বিক্রি হয় অর্ব কোটি টাকায়। কিরকম? মানে সাধনা কিভাবে বিক্রি হয়? একেই বিক্রি করে লোকে বলে। আচ্ছা, তো দীর্ঘ এত বছর ধরে তো সঙ্গ করলাম এর সাথে, বহু বছর হয়ে গেল, খান 20-30 বছর তো হবেই। আচ্ছা, তো তাকে আমি কখনো দেখলাম না, বা আমি যাদেরকে চিনি, যেদের দেখেছি, তাদের কাউকে দেখিনি কেউ বিক্রি করেছে। কারণ এটা বিক্রি হয় না। বিক্রি হলে এটা নিয়মিতাই, যে কে বিক্রি করতে গেলে তোমার বংশ ধ্বংস হবে। আচ্ছা, মৃত্যুর মিছিল দেখতে পাবে তুমি, মৃত্যুর যে লীলা খেলা তুমি দেখতে পাবে। তার প্রথম উদাহরণই থাকে, যেদিন তুমি একে করায়ত্ত করবে সেই মুহূর্তে নিজের মৃত্যুকেও আরো একটা হাতেই রেখে নামতে হবে তোমার। আচ্ছা, নিজের হাতে মৃত্যু, তো আর এক হাতে তুমি তার সাফল্য ধরলে মৃত্যু হবে না, সাফল্য ধরতে না পারলে মৃত্যু তোমার নিশ্চিত। নিশ্চিত। এখান থেকে তুমি বেরোতে পারো না, তাহলে সেক্ষেত্রে বেরোবার ক্ষমতা তোমার নেই। সাফল্যের চান্স কত %? চুকলিবাজি করতে হয়, মানে এখানেও চুকলিবাজি হয়। এখন তন্ত্রে তো আমাদের চুকলিবাজি শেষ নেই। মানে চিটিং? চিটিং মানে তন্ত্রে কিভাবে চিটিং? এথিক্যালি চিটিং, এথিক্যালি হ্যাকার, আচ্ছা, এথিক্যালি চিটিং। আচ্ছা, এখানেও চিটিং, মানে যেখানে তুমি বলতে পারবে না চিটিং করছো। আচ্ছা, তুমি চিটিং করছো না, কিন্তু তুমি চিটিংটা চিটিং করলে। মানে ওই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরো। চুরি বিদ্যা হচ্ছে বুদ্ধিবিদ্যা, আচ্ছা, বুদ্ধিবিদ্যা মহাবিদ্যা যদি করো প্রয়োগ ভালো। আচ্ছা, চুরিটাও তো বুদ্ধিবিদ্যা, হ্যাঁ। যদি সঠিক প্রয়োগ করো তাহলে ভালো, আর বেঠিক প্রয়োগ করলে তুমি গেলে কালো। তো এই ক্ষেত্রেও, এটার ক্ষেত্রে আমি করেছি, এবং আমি সবাইকেই বলি যারা করতে চায়, সহজ নয়। আর আজকের দিনে দাঁড়িয়ে এটা একদমই সহজ নয়। তার কারণ আমি যে ধরনের সাধনাগুলো করে এসেছি বা করেছি, তার বহু সাধনাই
আজকের ডেটে লুপ্ত প্রায়। হুম। প্রকৃতি থাকলেও পরিবেশ নেই। পরিবেশ নিয়ে প্লাস আপনি যে জিনিসগুলোর প্রয়োগ বলেন সেই প্রয়োগ মানে সেই উপকরণগুলো সংগ্রহ করাই একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আজকে অনেকের অনেক রকম ভাবেই জ্বালা লাগে। আরে আমার গুরু আমায় শিখিয়েছে, ওটা আমি কি করব? সেটাই। আমার গুরু শিখিয়েছে ভাই, প্রেতেদের খাবার দিতে গেলে তোমার বডি ওয়েট অনুসারেই তার বিভাগ করতে হবে, হুম, তবে তার প্রিয় মাছটা যাবে। কার প্রিয় মাছ? প্রেতের প্রিয় মাছ না, হুম, তোমার প্রিয় মাছ তুমি প্রেতকে খাবার দেবে। ও গন্ডমূর্খ, তুমি জানো না, তুমি জানো না, আমি কি করতে পারি? তোমার গুরু শেখায়নি, তুমি গুরু পাওনি সেরকম। হুম, সেটাই তুমি গন্ডমূর্খ, তো গন্ডমূর্খ বলে তো আমার গুরু গন্ডমূর্খ নয়। সেটাই। তুমি জানো না তন্ত্রের এ ধরনের ক্রিয়া, তো আমি কি করতে পারি? তুমি জানবে ব্ল্যাক ম্যাজিক, আমার এর কোনো মানে আছে? হুম, আমি তো আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কালা জাদুর সেই জায়গা যেখানে মানুষ ভয় পেত কালা জাদুর দুনিয়ায় আসতে, আজকের ডেটে দাঁড়িয়ে আমার বাড়িতে প্রত্যেকদিন 10-15 জন 20 জন ক্লায়েন্ট আমি দেখি। হুম, একদম সেটা আমরা নিজের চোখেই দেখি। রোজকার ক্লায়েন্ট আমি দেখি। একদম। মানুষের মনে কালা জাদুর প্রতি শ্রদ্ধা বেড়েছে, কমেনি। এই কালা জাদুর শ্রদ্ধা একটাই কারণে বেড়েছে যে আমি এত ধরনের সাধনা করে তাদেরকে প্রয়োগ করে সকলের ইচ্ছে পূরণের চেষ্টা করেছি, আর তার সফলতা বেশি আছে। হুম, তাই আজকের মানুষ আসে। একদম। ঠিক সেই রকমই তোমাকে বুঝতে হবে যে যে সাধনাগুলো আমার গুরু দিয়ে গেছেন সেগুলো সেই মাপের সাধনা। সেই সাধনাগুলোর জন্য সেই পরিবেশ ছিল আগে, হুম, আজকের ডেটে দাঁড়িয়ে সে পরিবেশ নেই। তার কারণ এই রাস্তা প্রয়োজন হয়, এবং রাস্তা, এই রাস্তা প্রয়োজন হয় মানে 4 রাস্তা। হ্যাঁ, 4 রাস্তার মধ্যে করতে হয়। 4 রাস্তার মাঝখানে বসে তোমাকে 30 দিন জব করতে হবে। এখানে বসতে দেবে নাকি কেউ এই সময়? তাহলে ওই পরিবেশ নেই। নেই। কিন্তু আমি তো করেছি তা এটা কি রাত্রে বেলায় নাকি? রাত্রে আচ্ছা। 4 রাস্তায় বসে। হুম, প্রেত বন্ধন ক্রিয়া, তাকে ডাব্বাকরণ ক্রিয়া বলতো আগে, আচ্ছা। এখন তো আর নেই। আগে দেখতে একটা নির্দিষ্ট জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে, হুম, নির্দিষ্ট জায়গায় মানুষ সুইসাইড করছে। হুম, আমাদের পডকাস্টের একজন শ্রোতার ছিল অনুরোধ হুম, যে ওই সুইসাইড পয়েন্ট হুম। আর ডেথ রোড। ডেথ রোড হ্যাঁ। মানে অ্যাক্সিডেন্ট রোড, অ্যাক্সিডেন্ট রোড। এটা সম্বন্ধে বলতে। অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে অবশ্যই বলবো, তবে আহ, রাগ করো না। আমার ইচ্ছে, মানে এটা আমার একান্ত ইচ্ছে, আমাকে ওরা সবাই বলেছে সেটার জন্য বলার জন্য, কিন্তু আমার একান্ত ইচ্ছে, আমি কারণ ওই রোডের ওপর থেকে যাতায়াত করি, যাতায়াত করেছি, হুম, তাই আমার ইচ্ছে আমি ওখানে বসেই পডকাস্টটা করব, হুম, যাতে সেই অনুভূতিটা হয় ডেথ রোডের, সুইসাইড পয়েন্টের সেই অনুভূতিটা হয়। আমি সেই জায়গায় বসে চেষ্টা করব এই পডকাস্টটা শুট করার। তাই হয়তো এই মুহূর্তে তুমি সেটা পাবে না। আহ, আমি ওদিকে যাব যখন, তখন অবশ্যই করে তোমার জন্যই এটা থাকবে। তোমার অনুরোধেই আমি সেই নতুন জিনিসটাকে তুলে ধরবো, কারণ আমি সাধারণত এই ধরনের পডকাস্ট বা এই ধরনের আলোচনা করি না। আমি সবসময় আমার সাধনা নিয়ে আলোচনা করি, আমি তন্ত্র নিয়ে আলোচনা করি, বাট তার ইচ্ছের একটা তোর মান দিতে অবশ্যই, হবেই। অবশ্যই। তাই আমি ওখানে গিয়ে তোমার সেই বিষয়টাকে তুলে ধরবো, যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। ডেথ রোড আছে, সুইসাইড পয়েন্টও আছে, এখনো পর্যন্ত তো আছে, বেঁচে জীবিত আছে তারা। তো এটার জন্য আমি যে ক্রিয়াটা করতে চাই সেটা 4 রাস্তার প্রয়োজন হয়। আর রোজ তোমাকে এখানে বসতে হবে, রোজ তোমাকে লড়তে হবে মৃত্যুর সাথে, রোজ তোমাকে লড়তে হবে ভয়ের সাথে। ভয়কে যদি করতে পেরেছো জয়, তাহলে তুমি এই সাধনায় হবে সিদ্ধ। যে শক্তি দিয়ে আজ অশোক মহারাজ হয়ে রয়েছে,
সেই শক্তিগুলোর মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম মহাশক্তি। আজ সেই মহাশক্তিকে দেখে মানুষ নকল করে। আচ্ছা, আজকে আমার অনুষ্ঠান যারা টিভি মিডিয়াতে দেখে, আমাদের ফেসবুক নয়, টিভি মিডিয়ার যারা দর্শক আছেন, একটি দর্শকও থাকলে অন্তত জানো যে আমার একটা 2-4টে ব্র্যান্ড আছে, যে কালা জাদু মানে অশোক মহারাজ, হুম, অশোক মহারাজ মানে একটা স্টাইল আছে তার নির্দিষ্ট, অশোক মহারাজ নিজস্ব। মানে একটা জিনিস নিয়ে বসবে। হুম। এটা কোনো এক সময় আমি শুরু করেছিলাম, কোনো এক সময়, হুম। বিতে হুয়ে ও দিন, হুম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ টেলিফোনের মতন সেসব জিনিস নিয়ে বসে। হুম। তো অ্যাকচুয়ালি অত বড় সেটা হয় না, হাড্ডিটা অত বড় হয় না, হুম। এই হাড়টা অত বড় হয় না। হয় না, এই হাড়টা ছোটই হয়, মোটা হয় না অত, টেলিফোনের মতো ছোটই হয়, সরু হয় এই হাড়গুলো। আর এই হাড়ি সংগ্রহটা হচ্ছে বড় ভয়ঙ্কর জিনিস। এই হাড়কে যদি ধরতে পেরেছো বাঁচবে, না ধরতে পারলে মরবে, এটাই ব্যাপার থাকে। আর এই সাধনাটা চলে। তাহলে ওই মাঝ রাস্তার মধ্যে বসে কি করতে হবে? মানে আপনি ধরুন মাঝ রাস্তায় বসে আপনি জব করছেন, তার উপকরণ কি, বা কতদিন লেগেছিল, কিভাবে? দিনটা তো তোমাকে বললামই যে 30 দিন। অমাবস্যায় আচ্ছা। বলি হবে, আর এক অমাবস্যায় এ উঠবে। বলি হবে? হ্যাঁ। কিসের বলি? নিখুঁত কালো বিড়ালের প্রয়োজন হয়। এখানে অনেকেই আমাকে বলবে, মহারাজ আপনি এত নিষ্ঠুর নির্দয়ী, কিন্তু তন্ত্রের কিছু সাধনার জন্য কিছু বলি দিতে হয়। আমরা যদি এটাকে এইভাবে ভাবি, তাহলে তো ভাবতে হয় পাঠা বলি, পাঠা বলে দিচ্ছি কেন, চিকেন খাচ্ছি কেন, মাছ না না খাচ্ছি দরকার কেন? নেই, শোল মাছ বলি আমরা দিই, ঘটা করে দিই তো, শিঙি মাগুরের বলি দিই, শোল মাছের মুখ সেলাই করে তো আমরা জলে ছাড়ি। মুখ সেলাই করে? হ্যাঁ, স্তম্ভনের জন্য, আচ্ছা। যাতে কোর্ট কেস চলছে, যাতে আমার আসামির বিরুদ্ধে, মানে আমার লোকের বিরুদ্ধে সাক্ষ্যটা না বেরোয়, হুম। তার মুখকে ক্রিয়া করে শোল মাছের মুখ সেলাই করে হুম। দেন, তারপরে তো আমরা তো সেটাকে, যদি যখন সেলাই করবে তখন তো শোল মাছ মৃত। না জানতো, না না, সেলাই করে দিয়ে ছেড়ে দিলে তো সে মরেই যাবে। সে যখন মরবে মরবে, আচ্ছা, আমাকে ছাড়তে হবে বুঝলে? আমাকে এটা ছাড়তে হবে। তো জিওল মাছ এত তাড়াতাড়ি মরবে না তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ব্যাপারটা বুঝতে পারছো তো? জিওল মাছ আজকে সারাদিনটা তো বাঁচবে, হুম। ওর মরবে যখন, ওর প্রাণটা তো ওটার মধ্যে দিয়ে বেরোবে। হুম। প্রাণটাকে কাজে লাগাই তো আমরা, ব্যাংকে করি তো, ব্যাঙের মুখের ভিতরে দিয়ে তামার তার পেঁচিয়ে হুম। করি তো। শুধু আমি এটা করেছি এটা নয়, আমি তো এই ক্রিয়া করি। আমি মিডিয়াতে তো অনেকবার বলেছি এই ক্রিয়া ব্যাপারে। হুম। তো আমার মিডিয়াতে দেখা, মানে মিডিয়া দেখে আমার অনেকে করেছে, রেজাল্ট পেয়েছে, মিডিয়াতেই বলেছে আমি করেছি মহারাজ, আমি রেজাল্ট পেয়েছি। ব্যাং মানে ফ্রগ, ব্যাংকে কি করবে? ব্যাঙের মধ্যে এই জিনিস যন্ত্রম তৈরি করে মুখের মধ্যে দিয়ে হরিতাল মাখিয়ে তামার তার জড়িয়ে সেই ব্যাংকে পুঁতে দিয়ে আসতে হবে শত্রুর বাড়ির গেটেতে। জ্যান্ত ব্যাংটাকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে সব মানে কোর্টে পুঁতবে, কোর্টের গেটে, শত্রুর গেটে, রাস্তার মোড়ে, চিতায়, কবরে, ব্যাস, শত্রু স্তম্ভন হয়ে যাবে। এটা হয়, এটা আমি করেছি, আমি এটার ফল পেয়েছি, একবার নয় একাধিকবার। আমার তো কর্ম সারাক্ষণ এগুলোর মধ্যে চলে, ক্লায়েন্টরাও করেছে, পেয়েছে। তো এরকমই কালো বিড়াল প্রয়োজন হয়, একটা নিখুঁত কালো বিড়ালের প্রয়োজন। নিখুঁত কালো বিড়াল মানে প্রথম আমরা দেখব যে এই কালো বিড়াল কোনোভাবে ভাঙা চোরা, কাটা ছেঁড়া এগুলো আছে কিনা। আচ্ছা, দ্বিতীয় আমরা দেখব এই কালো বিড়ালের গায়ে কোনো একটিও সাদা লোম নেই তো। এরপর দেখব আমরা কালো বিড়ালের চোখ, তার চোখ যদি নীল রঙের হয় তাহলে খুব ভালো, তার চোখ যদি সবুজ রঙের হয় তাহলে মধ্যম, তার চোখ যদি ব্রাউন কালারের হয় তাহলে সাধারণ। তো এইভাবে আমরা সেটাকে সেটা কি নিজের পোষ্য হতে হবে? প্রথম আমরা দেখব আচ্ছা, এটাকে। এবার এই কালো বিড়ালের জন্য, ক্রিয়ার জন্য ছোটবেলায় তোমাকে সেই বিড়ালকে নিয়ে আসতে হবে। আচ্ছা।
সেই বিড়াল যখন প্রাপ্ত হবে, কুলো হলে হবে না, আচ্ছা। হুম, যখন সে নারীতে আসবে, নারীত্ব আসবে তার মধ্যে, প্রাপ্ত হবে, তখন তাকে পুজো করে বলি দিতে হবে। আচ্ছা। ততক্ষণ অবধি এই বিড়াল যেন তোমার পোষ্য হয়ে যায়। সেটা দেওয়া যায়? তুমি নিজের একটি বিশেষ উদ্দেশ্যে হুম, এটি করছো, কিছু করার নেই, এখানেই নির্দয়। কারণ তন্ত্র সাধনাটাই তো এটা, সাধনার জন্য প্রচুর বলিদান যায়। তাই তাকে তুমি সেইভাবেই তৈরি করছো যে তার প্রাণ তোমার কাছে, তোমার বশে থাকবে। তারপর বলি দেওয়ার পর সেটাকে 4 রাস্তার মোড়ে গিয়ে পুঁতে আসতে হবে। পুরো বডিটা? একটি দ্বীপ আর 3টে ধূপকাঠি ধরিয়ে প্রত্যেক দিন এবার এই 4 রাস্তার মোড়ে ওর ওপরে যে কবরটা দেওয়া হয়েছে তার ওপরে বসে জপ করতে তোমাকে হবে, উত্তর দিকে মুখ করে। উত্তর দিকে মুখ করে? আচ্ছা। উত্তর দিকে মুখ করে তোমাকে সেই জপ করতে হবে। কোনো সামগ্রী কিছু? কোনো সামগ্রী নেই, শুধু ওই প্রদীপ আর 3টে ধূপকাঠি? আচ্ছা। এতে না কোনো মালা, না কোনো খাবার, না কোনো কিছু আছে। আসন, খাবার কিচ্ছু না? আসন তো থাকবেই, আচ্ছা। একটা আসন পাততেই হবে তোমাকে, কালো আসন, না, কালো কম্বলের মানে আসন। ওনার আসার জন্য যাকে আপনি আহ্বান না করছেন? না না, না। ওর ওপরে বসে তোমায় জপ করতে হবে। আচ্ছা। আরেকটা কি বস্তু বললেন যার মধ্যে ও আসবে? ওই তো ওই ওই যে বলি তুমি দিলে, হুম। ওর ভিতরেই ও আসবে। আচ্ছা। ওই আমি ভাবলাম বস্তু মানে কোনো না, জিনিস। মাটিটা খুঁড়ে বডিটাকে রাখলে, হুম। কবর দিলে, তার ওপর বসবে, বসাটা যেন তোমার ঠিক ওর ওপরে হয়, হুম। বুঝতে পারছো? ওর ওপরে তুমি বসে আছো, হুম। সাইডে নয়, আগে নয়, পিছনে নয়, হুম। ঠিক ওর ওপরে তুমি বসে জপ করবে। হুম। ঠিক আছে? তোমাকে ধ্যান মুদ্রায় তুমি প্লেন জপ করে যাও, হুম। কোনো কাউন্টিং নেই, কোনো কিছু নেই। রাত্রি থেকে 4টে, রাত্রি বলতে 12টা থেকে 4টে, এই আচ্ছা। মাত্র 4 ঘন্টা, বেশি কিছু না। 4 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে মাঝরাতে 4 ঘন্টা মাত্র? মাত্র 4 ঘন্টা তোমাকে জপ করতে হবে। এই 4 ঘন্টা জপে তুমি 400 দিনের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাবে। একদম, সেই জন্যই বললাম মাত্র 4 ঘন্টা। আমার এরকম, আমার অভিজ্ঞতা আছে, তার কারণ আমি করেছি, তার জ্বালাটা আমি বুঝি। দেবী কল্যায়ের জ্বালা একরকম, দেবী কুরুকল্যায়ের জ্বালা আর এক রকম, তো এর দেবেরও জ্বালা আর এক রকম। এটা কিরকম ধরনের, মানে কি অনুভূতি হয়েছে? দিন ভাগ করে করে তো ভাবে বলা মুশকিল তোমাকে, এটা বললে তুমি ভাববে মানে কি বলছে। আমি জব করছি, জব চলছে, ডে 1-2 ক্রস করবে, প্রথম প্রথম কিছু তুমি বুঝবে না, তারপর পর আস্তে আস্তে এ উৎপাত শুরু করবে। এর উৎপাত সব থেকে বেশি শুরু হয় হচ্ছে আফটার 15 ডেজ, আচ্ছা। পূর্ণিমার রাত আর তারপর থেকে। মানে অমাবস্যায় আপনি বলি দিলেন, অমাবস্যায় থেকে তুমি শুরু হয়? রেগুলার চললো, এই ছোটখাটো একটু কাক উঠছে, কাক ডাকছে, মজা লাগে খুব। হুম। তো তুমি জপে বসবে আর কাক তোমার মাথার উপর দিয়ে কা 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 করে উঠছে। রাত্রেবেলা 12টার সময়? হ্যাঁ, সারাক্ষণ তুমি শুনতে পাচ্ছ, ভোর 4টের পরে তো জেনারেল কাক, হ্যাঁ। আর সারাক্ষণ তুমি শুনতে পাচ্ছ কাক উঠছে। আচ্ছা। ঠিক আছে, তুমি জপে বসার পরেই কাক উঠছে, উড়ছে, তার পাখার আওয়াজ, হাওয়ার আওয়াজ তুমি কানে শুনছো, কাক উড়ছে ওপরে, তার পাখার হাওয়ার আওয়াজ কানে শুনতে পাচ্ছ। তার মানে তো মনে হয় কাছেই উঠছে। হাওয়া তো গায়ে লাগছে না, হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ। আওয়াজটা শুনতে। কাক উড়ছে, কাক ডাকছে।
এই মিসলেনিয়াস ছোট ছোট জিনিস। কুকুর প্রচুর পরিমাণে চিৎকার শুরু করে, কান ফাটিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, কুকুর তো এমনিতেই আমরা যদি মাঝ রাস্তা মানে মাঝরাতে কখনো গাড়ি নিয়েই যাই, কুকুর তো পিছনে দৌড়াতে থাকে। এবার জব করার সময় সেই প্রবলেমটা হয়নি। সেগুলো তো বলছি, কুকুর হ্যাঁ। কান ফাটিয়ে দেবে তোমাকে। হুম, এবং কুকুর কিন্তু আমার গায়ের সামনে অব্দি আসছে না। হুম, ও ভৈরব আমার থেকে দূরে, কিন্তু ও আমাকে উদ্দেশ্য করেই চিৎকার করছে হুম, পাগলের মতন। তো এটা প্রথম কয়েকদিন যেতে শুরু করলো। হঠাৎ করে একদিন তুমি শুনতে পাচ্ছ পেঁচা ডাকা শুরু করেছে। আচ্ছা, রাত্রে। আমি তো বললাম বেশ ভালো, পেঁচা ডাকছে। কারণ আমার আগেই বটযক্ষিণীর গল্প জানা আছে যে পেঁচা ডেকেছে মানে তো হেভি ব্যাপার। আমিও বেশ ভালো, ঠিক আছে। এবার পেঁচা ডাকতে ডাকতে এবার কি হলো, চুপ। তুমি কান খাড়া করে চুপচাপ কনসেন্ট্রেট করে, কান মন মন একদিকে, জব কানটা খাড়া হয়ে রয়েছে। হঠাৎ তুমি যখন কানের সামনে ওই পেঁচার কর্কশ গান আওয়াজটা শুনবে, তখন না মোটামুটি ভাবে ধপ করে বুকটা একবার আওয়াজ করে উঠবে। এই আওয়াজটা পাশে কেউ বসে থাকলে সেও শুনতে পাবে বুকের আওয়াজটা। মানে হঠাৎ সব নিস্তব্ধ, হঠাৎ করে চেঁচিয়ে উঠে যাবে। তুমি তো রাস্তায় বসে আছো এমনিতেই, হ্যাঁ। তাহলে বোঝো রাস্তায় বসে আছো আর তুমি শোনার চেষ্টা করছো পেঁচার আওয়াজটা গেল কোথায়। সেই পেঁচার আওয়াজটা কিছুক্ষণ বাদে যদি তোমার কানের গোড়ায় চিৎকার করে তাহলে কেমন হয়? এমনি তো নিস্তব্ধ। এই করতে করতে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথিতে যখন আমি জব করতে শুরু করি, ওটা আমার খুব ভালো মনে আছে। সাহস আর দুঃসাহস এই দুটো সংযুক্ত হয় সেই সময়। সাহস দুঃসাহস? হ্যাঁ। কিরকম? আসন তো যথারীতি পেতে প্রদীপ জ্বালিয়ে দীপ জ্বালিয়ে জব চলছে। তুমি অন্ধকার রাস্তায় জব করছো, মাইন্ড কিভাবে হ্যাক হয় দেখো। তুমি বসে আছো, তুমি জব করছো, জবের শুরুতে কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারছো সামনে একটা পুরো আলো, মানে দেখা যাচ্ছে রাস্তা, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে সামনে, কিন্তু পুরো আলো নয়। এবার ষাঁড় যদি দৌড়ে আসে তাহলে কিরকম আওয়াজ হয় শুনেছো কখনো? কুড়ের। রাত্রে ষাঁড় এলো কোথা থেকে? সে আমি কি করে জানবো? আচ্ছা, মানে ওই ছায়া মায়া কায়া। হ্যাঁ। আচ্ছা। ষাঁড় দৌড়ে আসছে আর আমি দেখতে পাচ্ছি আমার দিকে ধেয়ে। তখন তো উঠতে পারবেন না। উঠলে তো মৃত্যু ছাড়া আর কোনো জায়গা নেই। মানে ওখানেই বসে থাকতে হবে? হ্যাঁ, বসে তো তোমাকে ওখানেই থাকতে হবে। মজার বিষয় তুমি বোঝো, ষাঁড়টা দৌড়ে আসছেই। মানে আসছে তো আসছে, আসছে তো আসছে, মানে এসে পৌঁছাচ্ছে না। না, কিন্তু আমি মজার বিষয় আমি বুঝে উঠতে পারছি না ষাঁড়টা দৌড়ে আসছে, মানে আমি দেখছি ষাঁড়টা দৌড়ে আসছে, আমার কিন্তু তখন মাথা কাজ করছে না ষাঁড়টা কেন দৌড়ে আর আসছে না। আমি দেখছি দৌড়চ্ছে আসছে, ষাঁড়টা দৌড়ে আসছে। তখন কি মন্ত্রটা বন্ধ হয়ে গেছে? না না, সেই গল্পটা দেখবে ছোটবেলা আছে না, রাজা ঘোড়া নিয়ে গেল, ছুটছে টকবক 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 টকবক, এটা তো হয়ে যাচ্ছে লাস্টে আমরা ঘুমিয়ে পড়লাম, বাবা গল্প বন্ধ করলো। ঠিক সেই রকমই এখানে ষাঁড়টা দৌড়ে আসছে, কিন্তু মাইন্ড কাজ করছে না যে আমি, মানে আমার তো বোঝা উচিত প্রথম ওটা অন্ধকার জায়গা, আমি যেটা জায়গা চয়ন করেছি। দ্বিতীয়, ষাঁড় অত রাতে কি করে চলো এলো, কারুর ষাঁড় ঘুরে বেড়াচ্ছে হতে পারে। তৃতীয়, ষাঁড়টা দৌড়ে আসছে তো আমার কাছে পুরো আসছে না কেন? কোথায় আটকে গেছে? দৌড়াচ্ছে, দৌড়চ্ছে, আমি দেখছি ও আসছে, মানে আমি দেখছি ও আমার কাছে আসছে, কিন্তু কাছে আসাটা শেষ হচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন শেষ হচ্ছে না। তখন কি মন্ত্রটা বলা বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, তখন কি মন্ত্রটা বলা? মন্ত্র চলছে, মন্ত্র তো বন্ধ হয় না, কিন্তু মন্ত্রের মধ্যে মন আর নেই, মন আর তন নেই, পুরোটা ফুল ডাইভার্ট। তো এবার ওই মন্ত্রের সঙ্গে হিসেব চলছে, আমি কি পালাবো? পালালে মরবো, তাহলে পালাবো না। বসলে মরবো,
করবোটা কি? সেটা মানে ইধার কুয়া উধার খাই। কালো, লাল চোখ, কালো, পুরো কালো শার্টটা। অন্ধকারে কালো শার্টটা দেখাও যাচ্ছে। মজার বিষয় বোঝো, তখন তোমার মাইন্ড কাজ করছে না, মানে আমি এখন ভাবলে এটা তো এ তো না, সেটাই। কিন্তু তখন আমার মন বলছে না যে না এটা না। সাদা হলে আমি তাও বোঝা দেখছি যেত। একটা কালো ষাঁড় আসছে, তার চোখটা লাল, হ্যাঁ। আর সেটা দৌড়ে আসছে, রাস্তাটা অতিক্রম করছে, কিন্তু অতিক্রম করে রাস্তাটা শেষ হচ্ছে না। হুম। এটা হচ্ছে ষাঁড়ের ধাওয়া আমাকে। অনেকক্ষণ পর যে চোখ বুজে যখন জব, কোন রকম আর কিছু করার নেই, পালাবার রাস্তা নেই, কিছু করার নেই, কিছুক্ষণ পরে ষাঁড়ের আওয়াজ বন্ধ। এবার ষাঁড়ের আওয়াজ বন্ধ না আমার মনটা কনসেন্ট্রেট হলো সেটা বলা মুশকিল, বাট ষাঁড়ের আওয়াজ বন্ধ। আর আমাদের এখানটায় আমি যে জায়গাটা চয়ন করেছিলাম 4টের সময় আজান পড়ে, জানো তো। আর আমার টার্গেটটা ছিল ওই আজানের আওয়াজ, আজানের আওয়াজ হবে আর আমি উঠবো। এই হচ্ছে, আমি ওই গায়ত্রী সাধনাতেও তাই ছিল। আমি গোটা 1 বছর আমি আমার বাড়ির বাইরে সাধনা করেছি, বর্ষাতেও ভিজেছি, শীতেতেও বসেছি, আর গরমেতে মশার কামড়ে খেয়েছি। আমার বাড়ির বেল গাছের তলায় আমি বসে 1 বছর টানা দেবী গায়ত্রীর সাধনা আমি করেছি, সেটা নিয়ে পরে বলবো। কানে আমি তার দর্শন লাভ করেছি সবকিছু। কিন্তু ওই ওই রকমই ওটারও টার্গেট 4টে ছিল, আমার তো এরও টার্গেট 4টে। 4টে বলতে ওই আজান হবে, আমি শুনতে কানে শুনতে পাবো, উঠে পড়বো। তো আজান হয়ে গেছে, মানে কনসেন্ট্রেট করতে 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 কখন আজান হয়েছে, কখন ষাঁড় আসা বন্ধ করেছে, ষাঁড় আমাকে গুতলো না কি পাশ থেকে চলে গেল, সেটা বুঝে উঠতে পারলাম না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যদি আমাকে ষাঁড়ের বর্ণনা দিতে বলো, আর আমি বর্ণনা দিলে তুমি যদি ছবি আঁকো, তাহলে ওই ষাঁড়টাকে আঁকতে পারবে। এখনো ষাঁড়টার চোখ, ষাঁড়, তার শিং আমার মনে আছে। এটা তো একটা দিন, এখনো কিন্তু অনেক দিন বাকি। এটা পূর্ণিমা, মানে 15 দিন হলো। হ্যাঁ, এবার পূর্ণিমাতে হতে পারে পুরো ওই আলোটার জন্য আমি দেখছি অন্ধকার গলি, ষাঁড়টা কোথায়। এবার অন্ধকার আসছে, এবার একটা একটা করে অন্ধকার দিন শুরু। এই ষাঁড়ের ঘটনার পর আবার 1-2 দিন একটু চুপ, কোনো কিছু নেই, ঠিক আছে। মজার বিষয়, আমি সেদিন এটা মনে হয় ওই তৃতীয়া চতুর্থী এরকম হবে, পূর্ণিমা ক্রস করে অমাবস্যার দিকে ঢুকছে। জব নাই নাই করে ঘন্টা 1.5-2 হয়ে গেছে, আশা করা যায়, মানে টাইমিং তো ওইভাবে বোঝা যায় না, মোটামুটি ভাবে ঘন্টা 1.5-2 হয়ে গেছে। হঠাৎ গায়ের ওপরে একটা ঠান্ডা ব্যাপার অনুভব হচ্ছে। আচ্ছা, মানে কি ঠান্ডা অনুভব হচ্ছে? সাপ? আবার গায়ে উঠেছে? তারপরে তো কোনো জায়গা নেই, নড়লেও মরবো, চড়লেও মরবো। দেখতে পাচ্ছেন? চোখ খুলেছিলেন? না, জায়গা নেই আর, দাঁত মুখ খিচিয়ে চুপচাপ বসে। তখন না তোমার ওই আর নেই, কোনো জায়গা নেই, রাম বলবে না বাম বলবে, তুমি খুঁজে পাবে না। মানে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না? একদম দাঁত মুখ খিচিয়ে জব। ওই এই যে জব গুলো আমি যখন মানে শেষের দিকে আমার মাথা, যখন আমি নিজে বসে অ্যানালাইজ করলাম, তখন কিন্তু আমার মাথা খোলা শুরু করলো যে মানে একদম শেষের দিক, তখন বুঝতে পারলাম যে এই ব্যাপারটা হচ্ছে এ আমাকে মাইন্ডে হ্যাক করছে। তার কারণ এই যে সাপ ঘুরছে, কানের গোড়ায় ফস ফস ওর আওয়াজ, সব ঠিক আছে, ভয় লাগার সব ঠিক, কিন্তু হঠাৎ করে আমার যখন কনসেন্ট্রেট হচ্ছে মনটা, তখন এরা বন্ধ হয়ে যাচ্ছে কেন? হয় কামড়াবে, না হয়তো চলে যাবে, তাহলে এরা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক, এরা গায়েব হয়ে যাচ্ছে কি করে?
আমি যেখানে বসেছিলাম সামনে একটা গাছ ছিল, আমি এরকম দিনও দেখেছি গাছের গোড়ায় উল্টে ঝুলে আছে একটা মানুষ। উল্টে ঝুলে আছে একটা মানুষ? ঠ্যাং দুটো দিয়ে এরকম ভাবে ঝুলে আছে। গাছটা কিন্তু আমার মুখের সামনে, লোকের বাড়ির গাছটা এরকম ভাবে ঝোলা, সেইটার মধ্যে ঝুলে ঝুলে আছে। ওরে, আর আমি দূরত্ব আমার থেকে কয়েক হাতের। ওটাকে দেখছেন আর জব করছেন? হম। ভয় লাগেনি? ভয় লাগেনি? আর রাস্তা নেই তো তোমার, মানে লাস্টের দিকে আমি ফেরোসাস হয়ে গেছিলাম, মরলে মরবো। মানে এই ধরনের সাধনা তোমাকে মৃত্যু প্রত্যেক দিন দেখায়। হ্যাঁ, গায়ের মধ্যে সাপ ঘুরছে তো মৃত্যুই তো। আমাকে কল্যায় সাধনা যত না ভয় দেখিয়েছে, তার থেকে বেশি ভয় দেখিয়েছে এই সাধনায়। মৃত্যুকে দেখায় প্রত্যেক দিন, মৃত্যুকে যেন সামনে দিয়ে তুমি দেখতে পাবে, এবং একদম টিল সাধনার শেষ মুহূর্ত অবধি এ তোমার সঙ্গে মৃত্যু নিয়েই খেলবে। যখন ওই মানুষটাকে তুমি দেখছো উল্টে রয়েছে, হ্যাঁ, কেমন লাগবে? ওই তো মাঝরাতে ওরকম দেখলে তো ওখানে। আর মানুষটা শুধু এরকম ঝুলে আছে এরকম না, মালটা দোল খাচ্ছে তো। এবার বোঝো তোমার থেকে 6-8 হাত দূরে এরকম ভাবে, 6-8 হাত মানে 5-6 পা আগে ওদিকে রয়েছে, মালটা দোল খাচ্ছে, তখন মুখের বেশ কাছাকাছি এসে এরকম ভাবে দোল খাচ্ছে। বিক্রম বেতালের মতো তাই নাকি? বেতাল যেরকম ঝুলতো, বেতাল যেরকম ঝুলতো সেরকম ভাবে ও ঝুলছে। সেটাই। এটা কেমন লাগবে? তখন কিন্তু মাথায় ঢোকে না সব ছায়া মায়া কায়া। হ্যাঁ, না এত কিছু, এত সাধনা করার পরও সেটা আর মাথায় থাকে না। তুমি নিতে পারবে না, তোমাকে হজম করতেই হবে। কারণ তার আগের ওরা তোমার মাইন্ডকে না একদম ওদের কন্ট্রোলে নিতে শুরু করে, কারণ ওরা দেখায় তোমাকে, ওরা আসলে নিজে নয়, ওরা দেখায়। ওই দেখাতে তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে বিকারগ্রস্ত হবে। প্রচুর মানুষ পাগল হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে সাধনা করতে গিয়ে, হার্ট ফেল করেছে। কমজোর হৃদয়ের জন্য তন্ত্র সাধনা নয়। একদম, সে তো অবশ্যই। আপনি বলছেন, আমার মনে হয় আমার এমনি শুনেই হার্ট ফেল হয়ে যাবে, তো তন্ত্র সাধনা তো অনেকের বক্তব্য থাকে যে আচ্ছা ব্রহ্মদৈত্যী সাধনা পিড়ি লাগে, তো বামা কাপা তো গরিব ছিলেন, সাধনা কি একরকম হয় নাকি রে গাধা? এই প্রশ্নগুলো বাচালে করে, এলো এড়া করে দিলাম। বোঝ কি প্রশ্ন করছিস, বোঝ। রান্না কি একরকম ভাবে মুরগির মাংস রাঁধে, খাসির মাংস একরকম ভাবেই হয়? সেরকম কি ব্রহ্মদৈত্যের সাধনা কি একটাই আছে? আমি ওটা জানি, তিনি অন্যটা জানেন, তিনি তারটা জানেন, আমি আমারটা জানি। আমি আমারটা বলেছি রে গাধা। হ্যাঁ, আপনি আপনার এক্সপেরিয়েন্স বলছেন, আপনি কিভাবে করেছেন। কারুর সঙ্গে কারুর তুলনা করতে যাচ্ছে, আর কার সঙ্গে কার তুলনা করতে রে বাবা? চাঁদের সঙ্গে পাদের তুলনা করে লাভ আছে? করে লাভ নেই না। তিনি আমাদের গুরুদেব। গুরু সামনে, আমি পিছনে, তার ছায়া উপরে আমার পা না পড়ে যেন, এইটা আমাদের লক্ষ্য। আর তার পাশে আমাকে রেখে দিচ্ছে, কি পাগল। এই সাধনাগুলো করার সময় প্রচুর পরিমাণে ভয়, অরিজিনালি আমি সত্যি প্রচুর পরিমাণে ভয় পেয়েছি। এক এক সময় বুক আতকে উঠেছে, ধরপর করে বুক হয়েছে। এক এক সময় তো হয়েছে যে উঠে পড়ি, এক এক সময় হয়েছে যা হবে দেখা যাবে না। শেষের দিকে তো এরকম মানে আমি নিজেই খিটখিটে হয়ে গেছিলাম, মানে রোজ ওই মরলে মরবো, যা হবে দেখা যাবে, আজ ভয় পাবো না, এই বলে তো রোজ কোমর বেঁধে না দেওয়া, রোজ ভয় পেয়ে উঠতাম। মানে কিছু না কিছু রোজই হতো। হ্যাঁ, একরকম ভয় দেখালে তুমি হ্যাবিচুয়েট হবে, যেটাতে তুমি হ্যাবিচুয়েট হলে পরের দিন অন্য কিছুর ভয় দেখাবে।
মানে একদিন সাপ, একদিন ওই সাপ। মরাটাকে, হ্যাঁ তুমি সাপ যেই আমি প্রথম দিনে সাপটাকে নিয়ে সামলে নিয়েছি, ব্যাস পরের দিনে সাপই আসে না। আয় সাপটা আয়, তাহলে তো প্রথম দিনের অভিজ্ঞতা দিয়ে কাজে লাগিয়ে নি। ষাঁড়টাকে যেই বুঝে নিয়েছি জব করলে, ব্যাস পরের দিন ষাঁড় আসে না। যেটা নিয়েই দেখছি ও, যে আমি বুঝেছি, মানে আমি ওভারকাম করে গেলে পরেরটায় আসছে না। যখন খুব ভয় পাচ্ছি তখন কুকুর দিয়ে অনেকদিন চিৎকার করেছে, ভয় পেয়েছি, হেভি চিৎকার করিয়েছে, পেঁচা কানের সামনে ডাকিয়েছে, বিদগুটে বিদগুটে আওয়াজ কানের সামনে হতো, মানুষ হাঁটছে, মানে কেউ হাঁটছে, তুমি বুঝতে পারছো, তুমি জব করছো, রাস্তায় জব করছো, সবার আগে তো পাবলিক খেলাবে, এই একটা ভীতি থাকে। তখন তো আজ থেকে বহু বহু বছর আগে এই একটা সুবিধে হয়ে গেছিল, যে আমি যেখানে সাধনা করেছিলাম সেইখানে এই ব্যাপারটা ছিল। গ্রামের ভিতরে করেছিলাম তো, তো ওই যে ফসলের আল ফাল, বুঝতে পেরেছো, ওই দিকে গিয়ে এই সাধনাটা করেছি। তাহলে তো ওখানে আসার, রাত্রেবেলা আসার কেউ ইয়ে নেই। না, ফসলের ওখানে করেছেন মানে ওখানে তো সাপ থাকতেই পারে, অরিজিনালি যদি থাকতো। আমি থাকতো ব্যাস গেলাম, কেননা ধান ক্ষেত্রে তো হরিবোল হয়ে থাকেই। যেত। সেটাই, মানে এমনিতে ধান তোমাকে তো ক্ষেত্রে পাবলিকের থাকবে। কেলানির থেকে ভালো তো ওইটা। হ্যাঁ, সেটা তোমাকে তো অবশ্যই। বুঝতে হবে যে তুমি রাস্তায় বসে পাবলিক কে লিয়ে দেবে। আজকের ডেটে তো পসিবলই নয়। আজকের ডেটে সবাই রাত্রেবেলা মানে যত রাতে হোক না কেন, অফিস থেকে কেউ আসছে কেউ যাচ্ছে, রাস্তাঘাটে লোকজন থাকে। ওই যে সময় আমি করতাম সেই সময় ওই চাষিরা আসার আগে আগে আমার কাজ শেষ হতো, আর রাত্রিবেলা মানে কেউ ওই জায়গায় গল্প নেই। তুমি দেখবে না ক্ষেত খামারিতে কেউ যায় না, আমি এই ক্ষেত খামারিতে এই গল্পটা করেছিলাম। আর মাটিটাও পাওয়া যায়, সুবিধা হয়। আমাদের এখানে তো রাস্তা পুরোটাই সিমেন্ট বালি দিয়ে, খুললে তো বুঝতে পারবে, পাবলিক কে নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। তো আমি যেখানে করেছিলাম তোমাকে বললাম মোটামুটি ভাবে ওইখানটা পুরোটাই শুনশান। তবে খুব ইচ্ছে ছিল, ভেবেছিলাম যে মানে ওরকম ভাবে আসবে, হাওয়া ঠাওয়ার মধ্যে এরকম একটা ব্যাপার হবে, কিছু বলবে এই কি চাস, এরকম কোনো অনুভূতি আমার ওই সাধনায় হয়নি। অন্যান্য সাধনায় যেরকম হয়েছে, এই সাধনায় কিন্তু দর্শন হয়নি। দর্শন হয়নি? তাহলে কিভাবে বুঝলেন? এবং গুরুদেব বলেছিল দর্শন হয় না, এর দর্শন হয় না, এর অধীনস্থ হওয়ার পর দর্শন হয়। অধীনস্থ বলতে? যখন তোমার কাছে ও নতি স্বীকার করবে, তুমি বিজয় লাভ করবে, তারপর তুমি যখন ওকে বলবে আর ডাকবে, তখন ও তোমাকে দর্শন দেবে, তার আগে না। আচ্ছা, সেটা কিরকম ভাবে? এ তো সাধনা শেষ হবে তারপরে। আচ্ছা, তো এই সাধনা চলতে চলতেই মাঝে মধ্যেই আমি শুনতে পাচ্ছি যে তুমি তোমার চারপাশ থেকে হাঁটছে কেউ, এবং এই হাঁটছে, আর স্বাস্থ্যবান মানুষ, খুব স্বাস্থ্যওয়ালা মানুষ হাঁটলে একটা আওয়াজ হয় নিঃশ্বাসে, শুনতে গেছো তো? আর অনেকে ঘুমিয়ে পড়লে হালকা হালকা নাক ডাকলে যেরকম আওয়াজ হয়, ওরকম আওয়াজটাও ওই মেশানো আওয়াজ। তো সেই স্বাস্থ্যবান মানুষ হাঁটলে দেখবে এখানে একটু মাটি কাঁপে বা ধূপ ধূপ করে একটা আওয়াজ হয়, অনেকের হাঁটা এরকম আছে। এখানে আমি কিন্তু সেই অনুভবটা করতে পারছি, যে বুঝতে পারছি আমার চারপাশ থেকে কেউ যাতায়াত করছে। আমি বুড়িমার মানে শ্মশানে, বুড়িমার শ্মশানে যখন আমি বড় যজ্ঞের সাধনা করি বা এমনি জপও করেছি, তখনও কিন্তু অনুভব হয়েছে যে আমার চারপাশে, ওই অনুভবটা আমার তখন কিন্তু ছিল ব্যাপারটা। তো সেই হিসেবে আমার এই সাধনাটার সময় তো এটা একটা মজা লাগে, মানে গা শিউরে ওঠে, কাটা দিয়ে উঠবে তোমার সারা গা, কিন্তু তবু তুমি বুঝতে পারবে যে একটা কিছু চলছে, ঘুরছে। এটা মাঝে মধ্যেই আওয়াজটা হতো, মাঝে 2-4 দিন, ঠিক আছে, তোমার আওয়াজটা অনেকটা তোমার কিরকম বলবো, দুটো হাড্ডির ঠোকাঠুকির আওয়াজ শুনেছো কখনো? না, শুনিনি, মানে ফিল করতে, এই যে জিনিসগুলো যেরকম আওয়াজ হয়, এই এরকম খট 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 খট, পুরো সব গোটা হাড্ডি একটার সঙ্গে একটা কেউ বাজাচ্ছে মনে হচ্ছে। এটা তোমার চারপাশে বেশ পরিসংখ্যায় তুমি দেখছো। এবার কি হয়, এগুলোকে আমরা দেখি কিন্তু অন্যভাবে, দেখি অন্যভাবে বলতে তুমি চক্ষুরে সাধনা করছো না, কিন্তু যখন হঠাৎ করে আওয়াজ হয় না, তখন চোখটা একদম বন্ধ,
হুম, গাটা একদম শক্ত, হুম। দাঁত মুখ খিচিয়ে জপ তো করছো, কিন্তু অটোমেটিক তোমার চোখ কিন্তু দেখার চেষ্টা, হ্যাঁ। হ্যাঁ, আবার করতে করতে যখন ঝাপ করে কিছু হলে ঝপ করে চোখটা খুলে যায়। হুম, এই যে চোখ খুলে গেল, হুম। তখন তুমি দেখছো তোমার চারপাশে কিছু ঘুরছে, কিন্তু কি ঘুরছে তুমি দেখতে পাচ্ছ না। মানে ফিল করতে পারছি, আওয়াজ শুনতে পাচ্ছি, বাট দেখতে পাচ্ছি না। না, আবার শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি। হুম, আচ্ছা, কিন্তু কি দেখতে পাচ্ছ সেটা জানো না। মানে ওটা মানুষ না প্রেত না ভূত কিছু বুঝতে পারছো না, একটা ট্রান্সপারেন্ট ছাওয়া। আচ্ছা। প্রেতেদের বেশিরভাগই কিন্তু ট্রান্সপারেন্ট হয়। আচ্ছা। তোমাকে আমি দেখছি, আমি ভালো করে দেখলে তোমার ওপারটা আমি দেখতে পাবো, কিন্তু আমি তোমাকে দেখছি, তোমার নাক চোখ দাঁত সব দেখতে পাচ্ছি, বাট তোমার ওপারের পর্দাটাকেও আর বসার এই আসনের যে ডিজাইনটা চেয়ারের সেটাকেও দেখতে পাচ্ছি। প্রেত হলে সেটা হয়। ভূত প্রেতের বেশিরভাগ জিনিস এইসবের গল্পে আসে। আচ্ছা। এরাই যখন আসে, এরা যখন এইভাবে তোমাকে ভয় দেখাবে, তখন ভয় তুমি পেতে বাধ্য। হুম, তার কারণ এই কানের দুলের পাশেই যদি এরকম আওয়াজটা হয়, হুম। তাহলে কিরকম লাগবে? নিঃশ্বাসের আওয়াজটা তুমি যদি অনুভব করো কানের সামনে পড়ছে, তখন তোমার কেমন লাগবে? আমারও ঠিক সেরকমই লেগেছিল। হুম, অবশ্যই। আমিও তখন সেরকমই ভয় পেয়েছিলাম। তাও আবার মাঝরাতে, তাও আবার মাঝরাতে, আবার ক্ষেতের রাস্তা মধ্যে, ক্ষেতের ক্ষেতের মধ্যে। মধ্যে। কেউ তো ক্ষেতের মাঝখানে যায়ই না রাত্রে। আমিও ভূতের ভয়, আলে হ্যাঁ, আওয়াজ বিভিন্ন রকম, তাছাড়াও ভূতের ভয় খেতে যায় আচ্ছা, না। শুধু ভূত তো নয়, সাপখোপও আছে, কারণ আমার মামা বাড়িতেও ধান ক্ষেত টান খেতে কেউ রাত্রে বেলায় যায় না, ভোরবেলাও যায়, অনেক ভয় ভয়, এই টর্চ রে, এই রে, সবকিছু নিয়ে যায় খেতে, সেখানে বসে সাধনা। সেখানে চার রাস্তার আলেতে আমি এই সাধনা করেছি। এই সাধনাগুলো কমপ্লিট তখন করা হচ্ছে, মানে একদম শেষের দিক। তখন অনেকেরই অনেক রকম অভিজ্ঞতা হতে পারে। আমার লাস্টের দুটো দিকে অভিজ্ঞতা হয়। ছোট হুম। বনা বাচ্চা, মানে যাদের হয় একদম বৌনা বলে, যেটা বামন অবতার সেরকম টাইপের, ওরকম। বনা বাচ্চা, হ্যাঁ। বনা বাচ্চা আমি বেশ কিছু সময় আমি কিন্তু লক্ষ্য করেছি। একটা না একাধিক? না, একাধিক বনা বাচ্চা, আচ্ছা। যারা এই যখন খেলে না, হুম, এই বনা বাচ্চাগুলো খেলছে, হুম। জব করতে করতে এরা তোমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা কিন্তু প্রচুর পরিমাণে করে। রাত্রেবেলায় খেলছে, দেখতে পাচ্ছেন? হুম, আচ্ছা, একটা সময়ের পর কিন্তু এদেরকে আমি দেখতে পাওয়া শুরু করলাম। আচ্ছা। কিভাবে দেখতে পাচ্ছি আমি জানি না, না ওরা আমাকে দেখাচ্ছে আমি জানি না, বাট আমি দেখতে পাওয়া শুরু করলাম এই বনা বাচ্চাগুলো হুম, ওখানে কানের গোড়াতে হ্যাঁ এই করে খেলছে। হুম, এখন সকাল হয়ে গেছে বুঝি, হুম, পাবলিক তো সব চলে এসছে ওই ক্লাবে, হুম, বাচ্চা খেলছে, চোখ খুলে বাচ্চা, ঠিক আছে। আজানের আওয়াজটা কি হলো? আজান তো হয়নি এখনো। তখন মাথাটা কিন্তু কাজ করা শুরু করেছে শেষের দিকে একদম। হুম, একটা দিন আমি দেখি বিশাল বড়, মানে প্রথম তো ছোট আমার সাইজের হুম, একটা বাচ্চা, তারপরে আস্তে আস্তে বাচ্চাটা লম্বা হচ্ছে, হুম, লম্বা হতে 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 পুরো পুরো আকাশ ছুঁয়ে গেছে, এত বড় লম্বা হুম। বাচ্চাটা। আমি জব করছি, ও আমার সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ। একদম শেষের দুটো দিন হুম। এই বনা বাচ্চা আমার সামনে এসে দাঁড়িয়েছে, এবং যখন আমি জব কমপ্লিট করছি তখন ওই আজান যখন হলো বনা বাচ্চাটা গায়েব হলো। আমি দুটো দিনই, লাস্টের দুটো দিন হুম, আমি কিন্তু এদেরকে দেখেছি হুম। যে এই বনা বাচ্চা গায়েব হতে। নিয়ে তারপরে যে শেষের দিন তাহলে কি হলো, মানে যে হলো আপনার এটা? অ্যাকচুয়ালি
এগুলো, এই যে সাধনা, গুরুদেব আগেই বলে দিয়েছে যে এই সাধনায় কিন্তু তোকে সামনের থেকে কেউ এসে বলবে না হুম। আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। হুম। এটা সংখ্যা সাধনায়। আচ্ছা, মানে 30 দিন 30 দিন। অমাবস্যায় শুরু, অমাবস্যায় শেষ। তুমি জানো আজকের দিনে তুমি শেষ এর জব করছো, এরপরে তোমার কাজ আছে। কিন্তু আপনি যে সাফল্য পেলেন সেটা কি করে বুঝবো? ওই কাজে বোঝা যাবে। আচ্ছা, কি কাজ সেটা? অমাবস্যা দিয়ে পরপর বিভিন্ন রকম রিচুয়ালের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন রকম আমি সব বিভিন্ন ভয় দেখানো সবকিছুকে জয় করে যখন শেষ লাস্টের দিন, লাস্টের আগের দিন ওই বললাম আমি বনা বাচ্চা গেলাম, লাস্টের দিন আজ তো ফাটিয়েই দেবো, আজ হেভি জব করব। হুম। তো বনা বাচ্চাটা না আগে দূরে ছিল, বুঝেছ, লাস্টের দিনও কিন্তু বেশ অনেকটা দূরে, কিন্তু এই বাচ্চা এই যে ডাক শুরু করেছে যেরকম সেরকম, এই বাচ্চা এগোচ্ছে। একদম সামনে, একদম সামনে। এবং এই বাচ্চা যখন সামনে, মানে যখন আমি চোখ খুলেছি তখন মুখের সামনে আমার মাইক্রোফোন যতটুকু দূরত্বে, তার মুখটা আমার দূরত্বে আছে। আজকে ওঠেননি? মরবো বলেই তো বসেছিলাম। ও আচ্ছা। আজকে মানে হ্যাঁ। আত্মারাম খাঁচা হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, আর কোনো জায়গা নেই, মানে আমার মন্ত্র তখন একদম টোটালি স্টপ। হুম। ও দেখছে, আমি ওকে দেখছি। তো যেহেতু আমি শেষের দিন, মানে আজ তো কুছ হোনে ওয়ালা হে, এটা মেন্টাল পেপারে হুম। এ তুমি প্রিপেয়ার হয়েই নেবেছো, আজ তো কুছ হোনে ওয়ালা, কারণ আজকে তোমায় ও মারবে না মরবে, কিছু তো একটা হবে। হুম। তো গুরু তো সবসময় থাকেনি। হুম। এবার জব চলছে, আমি তারপরে জব থেমে গেছিল অনেকক্ষণ পর, আমি তো বুঝতে পারলাম এখানে জব যারা করে তারা থেমে গেল, কিছুক্ষণ পরে রিয়ালাইজ হয় যে আমি জব বন্ধ করে দিই, হুম। হুম। আমি আবার জব করে যাচ্ছি। ও ঘন্টা খানেকের উপরেই হবে, ও আমাকে দেখেই গেল সারাক্ষণ, জানো তো। আর ল্যাংটো বাচ্চাটা, হুম। বাচ্চাটা ল্যাংটো, হাতের মধ্যে এরকম ছোট ডান্ডা, এরকম গোল ডান্ডা, খেলনা টাইপ, এরকম একটা কোমরে একটা কার, গলায় একটা কড়ির মালা। আচ্ছা, এই হচ্ছে টোটাল বাচ্চাটার। কত বড়? এইটুকু বাচ্চা, আচ্ছা, এইটুকু। মানে ওকে সত্যি বাচ্চা না বামন? বামন বাচ্চাই হবে, কারণ বাচ্চাটা ছোটই, কিন্তু একটু বয়স লাগছিল, হুম। ছোটই। কিরকম ভাবে তোমাকে দেখছি, চোখগুলো দেখলে তুমি ভয় পাবে। মানে মানুষের মতো চোখ নয়? না, মানুষের মতন চোখ, আচ্ছা। চোখগুলো দেখলে তুমি ভয় পাবে। চোখটা হঠাৎ হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা। আর চোখটা যেরকম টর্চ লাইট জ্বললে হয় না, লাল লাইট জ্বলছে নিচে, জ্বলছে নিচে, ওরকম ধক 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 ধক। অস্বাভাবিক একটা। জব করতে 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 বেশ কিছু জব হয়ে গেছে, অনেক সময় হঠাৎ দেখছি এবার ও না দুপা পিছনে গেল, দুপা পিছনে গিয়ে এবার লম্বা হচ্ছে। লম্বা কি হচ্ছে রে ভাই, চাইছেটা কি? আমি জব করে যাচ্ছি আর মাথায় ঘুরছে, চাইছেটা কি? আজ বুঝি আমার ঘটিটা মটকাবেই, জব তো শেষ করতেই হবে। এবার আমার টার্গেট কখন ওই আজানটা হবে, 4টেটা বাজবে, তো সংখ্যা নেই জবের যে তুমি জব শেষ করবে আর পালাবে পত্রপাঠ। তুমি আস্তে জব করলেও যা, রানিং জব করলেও তাই, তোমাকে ওই 4টে অবধি তো বসতে হবে ভাই, কখন আজান হবে। ও মালটা এরকম ভাবে মাল ধরে এই যে লম্বা হচ্ছে, লম্বা হতে 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 তুমি এরকম তাকিয়ে রয়েছো, আর ও বহু লম্বা, ও 15 ফিট 16 ফিট ওপরে লম্বা হয়ে এরকম হয়, তোমাকে দেখছি কেমন লাগবে? একটা তাল গাছের মতন লম্বা হয়েছে, লম্বা হয়ে, আর তাল গাছটা যদি তোমাকে এরকম ভাবে দেখে কেমন লাগবে? মনে হয় এক্ষুনি দেবে উপর থেকে এক থাবড়া শেষ। আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে জব করে গেছি, আজান হওয়া অবধি।
আজান হয়েছে, জপ শেষ করেছি, করে এবার তোমার প্রণাম করে উঠে মাটি খুঁড়তে হয়েছে। আচ্ছা মাটি খুঁড়ে ওই হাড়গুলোকে বার করতে হয়েছে, সব গোটা সেট। আচ্ছা, হ্যাঁ, ওই যে আপনার পোষ্যটাকে যে আপনি বলে দিয়েছিলেন, হুম। 1 মাসে ওটা হাড় হয়ে গেছে অলরেডি। ওটা কি এমনি পুঁতে দিয়েছিলেন, না কোনো কিছু দিয়ে পোতা হয়েছিল যাতে তাড়াতাড়ি স্কেলিটন চলে আসে, এরকম কিছু একটু নুন দিয়ে দিতে হয়, নুন দিয়ে দিতে হয়? আচ্ছা। তাড়াতাড়িও হুম, ডিসপ্যাচ হয়ে যায়। হুম, ওই পচা গন্ধ ওই অবস্থায় হাড় নিয়ে যাই। হুম। এটা তোমাকে ধুতে হবে, কিন্তু বহমান জলে, মানে নদীতে? যেটায় স্রোত আছে। আচ্ছা। তো আমার গুরু যেহেতু নিজে করেছিলেন, তাই আমাকে তার দ্বিতীয় রাস্তাটা আমাকে শিখিয়ে রেখেছিলেন, হুম। এথিক্যাল হ্যাকিং। কি কলের মধ্যে? না না না, আমি আচ্ছা। নদীতেই গেছি। বুক অব্দি জলে তোমাকে নামতেই হবে, আচ্ছা। নামতে ধুতে হবে। আচ্ছা তো এবার আমি গেছি, কিন্তু আমি খাঁচার মধ্যে নিয়ে গেছি। আচ্ছা, যাতে চলে না যায়। প্রবাহমান জলে মানে তো গড়িয়ে যদি চলে যায় হ্যাঁ, বাই চান্স। আচ্ছা। কিন্তু ওখানে নিয়ম হচ্ছে, হুম, সবকটা যখন ধোবে তুমি ওই মন্ত্র বলে বলে, হুম, তার আগে একটু মন্ত্র আছে, কাজ করে নিতে হয় ঘাটেতে দাঁড়িয়ে, তারপরে তুমি নামবে। হুম, ঠিক আছে, এটাতে কপিন পরেই তোমাকে পুরো গল্পটা চালাতে হবে। হুম, এবার তুমি যখন নামবে, তখন যখন ওকে ধোবে, তখন মন্ত্রটা বলে 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 সব হাড়গুলোকে ধুতে হয়। হুম, এই সব যখন হাড় ধোবে, তখন একটা হাড় ওখান থেকে লাফ দিয়ে জলের বিপরীতে দৌড়তে শুরু করবে। হুম। জল যে দিশাতে তোমাকে ধাওয়া করেছে, অর্থাৎ যেদিকে বইছে, তার উল্টো দিকে একটাই হাড় হুম। বিপরীত দিকে যেতে থাকবে। আর তোমার কাজ হচ্ছে ওই বিপরীত দিকে যাওয়া হাড়টাকেই ধরা। আচ্ছা। যদি তুমি ধরতে পেরেছো, হুম, তাহলে তুমি রাজা। হুম। আর যদি ধরতে না পেরেছো, তাহলে তোমার মৃত্যু ওই জলেতেই। আচ্ছা। তুমি আর জীবিত উঠবে না, তুমি লাশ হয়েই ওখান থেকে লোকের সাহায্যে উঠবে। আচ্ছা। এটা ছিল এই তন্ত্রের সাধনার সব থেকে কঠিন রাস্তা। আপনি যে খাঁচার মধ্যে নিয়ে গেছেন, তাহলে তো উল্টাতে পারেন। হ্যাঁ, এইটাই এথিক্যাল হ্যাকিং। আচ্ছা। এটাই হচ্ছে এথিক্যাল, বড় করে, কারণ ওকে তো চেষ্টা নড়তে করতে হবে। চেষ্টা হ্যাঁ, চেয়েছিল। ও তো না দৌড়লে তো তুমি বুঝতে পারবে না কোনটা তোমার প্রয়োজনীয় হার। আচ্ছা আচ্ছা, ওটা থেকে বোঝা যাচ্ছে যে কোনটা কাজে লাগবে। হ্যাঁ, পুরো সবকটা হাড়গুলো কাজে লাগবে না কাজে। আচ্ছা। ওটা থেকে বোঝা যাবে তোমার কোন হাড়টা কাজে লাগবে। আচ্ছা। এটা হচ্ছে বিষয়। হুম, ওই হাড়টাকে তুমি সংগ্রহ করবে। এবার ওই হাড়টা দিয়ে, আমার টিভি অনুষ্ঠানে সবাই দেখেছে আমার হাতে ওই হাড়, সারাক্ষণ আমি সঙ্গে নিয়ে থাকি ওই হাড়কে। তো ওই হাড়টা দিয়েই তোমার গল্প। আজকের দিনে দাঁড়িয়ে লোকে ওকে বিক্রি করে বেড়ায়, হাজার হাজার কোটি টাকায় বিক্রি হয়, মানুষ ঠকে, বিভিন্ন রকম জায়গা থেকে মানুষ কিনতে আসে তাকে, কিন্তু সে এটাই। আর এইকে যখন তুমি চয়ন করবে, এই অ্যাকচুয়ালি এটা এক ধরনের জিন। আচ্ছা। মানে এটা পুরুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা একটা জিন আসে। হুম, ঠিক আছে, বাচ্চা রূপেই আসে হুম। এরা, জিন্নাত থেকে। এবং এটা কিন্তু হিন্দু সাধনা, এটা সুলেমানি সাধনা নয়। আচ্ছা। হ্যাঁ, জিনটা বোঝানোর জন্য। হুম। আচ্ছা। জিন শক্তিতেই এই শক্তি, হুম। জিন সমতুল্য শক্তিতে এর শক্তি, সেই জন্যই এ বিক্রি হয় আচ্ছা। হাজার হাজার কোটি টাকায় বিক্রি যে গল্পটা হয়, এটা কারণ তার ক্ষমতাটা এতটা। কিন্তু এ অ্যাকচুয়ালি যে ক্ষমতা বলা হচ্ছে, সেই ক্ষমতা এ ওই কাজগুলো করে না। আচ্ছা। এগুলো সুরক্ষার কাজ করে, এগুলো ক্রিয়ার কাজ করে, বিভিন্ন রকম ক্রিয়ার চালানের কাজ করে। এ এ তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখবে, এসবের কাজ করে, তন্ত্রোক্ত সুরক্ষা দেয়। মানে যে সাধক তার পরিবারকে সুরক্ষিত রাখে। তন্ত্রোক্ত সুরক্ষা দেবে, এই পরিবারের একজন, আচ্ছা। এরকম ব্যাপার। তো একে চয়ন করারও একটা পদ্ধতি আছে। হুম, আমরা কিন্তু যে কোনো কালো বিড়ালকে চয়ন করতে পারি না, হুম, যে এ পুরো কালো, হুম, এ নিখুঁত, এর নীল চোখ আছে, হুম। তাহলেই কি এই কালো বিড়াল?
সেটাই লেগে যাবেই সাধনায়, এর কোনো মানে কিন্তু নেই। তাহলে কি করতে হবে? এই কালো বিড়ালকে চয়ন করতে গেলে তোমাকে তার আগে তাকে একটা পরীক্ষা নিতে হবে। তোমাকে কি পরীক্ষা? একে পরীক্ষা নিতে গেলে একটা সোনামুখী সুইয়ের প্রয়োজন হয়। আচ্ছা, সোনামুখী সুই মানে ছুঁচ? হ্যাঁ, হ্যাঁ, কি হবে এর সেটা? প্রয়োজন হয়। ছুঁচ দিয়ে? আজকে এই পডকাস্টে অনেক ডিটেলস তো বলা হচ্ছে, আরো বলে দেবই, কিন্তু এই দেখে হয়তো অনেকেই এই সাধনা কমপ্লিট করে ফেলবে এই শুনে। এখন কিভাবে করবে? চার রাস্তার মাথায় পেঁপে শুনে পডকাস্টের সাধনা শিখবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যদি এরকম বলো, আমাদের এরকম একজন আছেন, জ্যোতিষ ভাই এসেছিলেন আমার কাছে, তিনি একদিনেতে ডাকিনী সিদ্ধি করে ফেলেছেন। আমার কাছ থেকে বটযক্ষিণী শুনে তাকে বলেছিলাম যে ঠিক আছে, তাহলে তুই শ্মশানে বট গাছ দেখ, শ্মশানে বট গাছ আছে, ব্যাস পরের দিন সে ডাকিনী সিদ্ধ হয়ে গেল। বট গাছটার নাম শুনে আর সাধনা শুনি। তো এরকম এখন তুমি দেখতে পাবে যে অনেকেই তো এই সাধনা করে ফেলেছে। মিডিয়াতে বলতে চায় না, কারণ আমি বহু বলেছি এর গল্প, তাই এখন কেউ সহজে একে মিডিয়া বলতে চায় না, কিন্তু লোকের কাছে, মানুষজনের কাছে, ক্লায়েন্টদের কাছে এগুলো এরা বলে বেড়ায়। এতে কি হয়, মানুষজনের কাছে আমাদের তন্ত্রটা অনেকটা ছোট হয়ে যায়। একদম। তো এই সাধনা করার জন্য তোমাকে একটা সোনামুখী সুই প্রয়োজন হবে। সেই বিড়ালটার মাথায় ওই সোনামুখী সুইকে দাঁড় করিয়ে বিড়ালটাকে দৌড় করাতে হবে। দাঁড় করিয়ে? ও দাঁড়াবে কি করে? সুচ কি করে দাঁড় করবে? গেঁথে দিতে হবে? ফুটিয়ে না, তার লোমের মধ্যে দিয়ে দাঁড় করিয়ে দেবে। আচ্ছা, দাঁড়াবে? দাঁড়াবে। দাঁড়াবে তবে না কাজ করবে। আচ্ছা। এবার ওই সোনামুখী সুই মাথায় নিয়ে বিড়ালটা দৌড়দৌড়ি করবে। যদি ওই সুই পড়ে যায় তাহলে ও বিড়াল কোনো কাজের নয়। আচ্ছা। যদি ওই সুই না পড়ে তাহলে ওই বিড়াল কাজের। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? তো তোমাকে সেই বিড়ালকে বাঁচবার জন্য তোমাকে সব নিয়মগুলো জানতে হবে। তাহলে যখন আমি ছোটবেলাতেই বিড়ালটাকে আনছি, তখন দেখতে পরীক্ষা হবে। করতে হবে? হ্যাঁ, তুমি ওকে তৈরি করবে তো রোজ, তার রোজকার খাবার হচ্ছে দুধ শুধু, মাছ মাংস একদম মাছ মাংস চলবে না, আচ্ছা। অন্ন চলবে না, শুধু দুধ খাবে। ও যদি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়? তোমাকে তো সাধনার জন্য এটা করতে হবে বাবা, মানে বন্ধ করে রাখতে হবে? হ্যাঁ, ওকে তোমার এক জায়গায় বসিয়ে রাখতে হবে, ওর মধ্যে সেই সাত্বিকত ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, যার প্রভাবে ওই মহাশক্তি ওর ওই শরীরের অস্থির মধ্যে জন্ম নেবে। তারপর তোমাকে ওটা ধুইতে গিয়ে তুমি জানতে পারবে কোন হাড়ের মধ্যে ও জন্ম নিয়েছে। সেই হাড়কে তোমায় সংগ্রহ করতে হবে। আর বাকি হাড়গুলো? বাকি হাড় কোনো কাজের না, ওগুলো প্রবাহ করে ও হয় ও গার্বেজ, ও গার্বেজ। তুমি ওটা নিয়ে নিলে, বাকি ফেলে দিলে, শেষ, কোনো কাজ করবে না। এবার ওটাকে নিয়ে তুমি তোমার কাছে রাখো, কারণ দাও, কারণ দিলে ও খাবে। হ্যাঁ, হাড় হাড়ে দেবে এরকম ফোটা 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 ফোটা, ও দেখবে শুষে নিচ্ছে। আচ্ছা, দেখার হলে আমার ফেসবুকে চলে যাও না, দেখতে পাবে। আমি তো লুকিয়ে লুকিয়ে করিনি, আমি তো কয়েকশো মানুষের সামনে করি। আমার ফেসবুকে পোস্ট আছে, দেখার হলে দেখো, সবার সামনে। তো তোমার ওখানে অনেক কিছু মনে হতে পারে ক্যামেরার সামনে এই ওই, তো আমি আম পাবলিকের সামনে শ্মশানে চিতার ওপর বসে, মানে ভগের ওপর বসে আমি তো ওদেরকে খাওয়াচ্ছিলাম। ক্যামেরাও ছিল, পাবলিকও ছিল, আমার পাবলিক ছিল না, বাইরের পাবলিকও ছিল, এটা খায় ওরা, কারণ দিলে আস্তে আস্তে একটু একটু করে শুষে নেয়। অনেক অনেক ব্যাখ্যা দিতে পারে, ব্যাখ্যার আমার 108, আমার সে তো তর্কের গরু,
গাছে তর্কের চড়ে। গরু, হ্যাঁ, গাছে কেন, আকাশেও ওড়ে। ওর তর্কের গরু ওর উঠবে গিয়ে, আমার কি যায় আসে। আমার গুরু এইভাবেই শিখিয়েছে, তাই আমি এইভাবেই শিখেছি। আমার গুরু শ্রেষ্ঠ গুরুদের মধ্যে একজন, তাই হয়তো আমি এত সাধনা করেছি। আমি বারবার বলি, সাধনাই সর্বশ্রেষ্ঠ অঙ্গ তোমার। তোমার কাছে সাধনা থাকলে তবেই তুমি কারোর জন্য কিছু করতে পারবে। আর এটাই তোমার অহংকার, যে হ্যাঁ আমার গুরু আমাকে এটা শিখিয়েছে। অহংকারী তো আমি। লোকে অনেকে বলে, আমি বলে হ্যাঁ ঠিক বলেছে, আমি তো অহংকারী 100%। আমার গুরু আমাকে শিখিয়েছে। তোমার গুরু তোমায় কিছু শেখায়নি, তুমি গুরু লাভই করনি। গুরুর গুরুত্ব পাবে কোথার থেকে? গুরু লাভই করনি, তাই তুমি বেকার ভবগুরুর মতন ঘুরে বেড়াচ্ছ। একটা গুরু তোমার ভাগ্যে জুটলো না, মানে গুরু ভাগ্য নেই, তোমার হরোস্কোপটা একদম বাজে, তুমি ঘাটের মোড়া। হ্যাঁ, তোমার হরোস্কোপটা বাজে, তুমি কোনো কাজের না। তোমার হরোস্কোপে এত বাজে যোগ কেন? তুমি পাপী। তোমার দিনোত্তর অবনতি ঘটছে, কেন ঘটছে? যদি ভগবান লিখে থাকেন তাহলে ভগবান কেন লিখেছেন? তুমি পাপী। তুমি ঈশ্বর সাধনার সঙ্গে কটূক্তি করছো, তার কেন করছো? তুমি পাপী। গোমূর্খ আর গণ্ডমূর্খ দুটোই তো একই জিনিস, এই দুগুলোই তুমি। সেই কারণেই তুমি কোনো জিনিস শেখার বদলে তুমি কেন, তুমি তো অশিক্ষিত। ক্রিটিসাইজ করছে। হ্যাঁ, তুমি তো পাপী। ওই বাবা লোকনাথের সময়, এখন তো আমি রাস্তায় চটি করতে পারি না, যখন আমি এমনি এমনি ছিলাম মানে, তখন তো ওই চটি হতো, বাসে কারা পাপী যারা, গাড়িতে কারা পাপী যারা। যারা এমনি বাঁক নিয়ে যাচ্ছে দেখবে, কেন বলতে বলতে যায়, এখন বলে কিনা জানি না। ধরো বাসে কারা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, তো বাসে কারা পাপী যারা, ওরা বলতে বলতে যায় তুই তো পাপী। তো এগুলো হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তোর গুরু জোটানোর ক্ষমতা নেই, তুই বুঝবি কি এ গুরুর গুরুত্ব? এ সাধনের রসবোধ তুই বুঝবি কি করে? তোর তো এই ভিক্ষেটাই জোটেনি, তুই এই ভিক্ষে করবি কি করে? এই ভিক্ষাটা জোটেনি, এই ভিক্ষে সবার জোটে না রে ভাই। মায়ের পেটটা অনেক দামি ছিল, তাই আমি জন্মেছি এই সাধনার জন্য। কারুর জীবন দশায় খুব বড় বড় সাধকেরা জন্মেছে তো মায়ের পেট থেকে, সেই পেট কিন্তু অনেক দামি। রত্ন গর্ভা। হ্যাঁ, আমি বলি পেট দামি। যে দামি পেটে ও জিনিস জন্মায়, আগাছা জন্মায় না। এতে অহংকারী মনে করলে অহংকারী, কারণ আমার গুরু আমায় শিখিয়েছে, এই অহংকার দিয়েছে, আমার মা আমায় আশীর্বাদ দিয়েছে, এই মহাশক্তিরা আমাকে ভালোবাসা দিয়েছে। আজকে যার নাম আমি না করে, আমরা না করে লোককে বললাম যে বলো আমি কি সাধনা করেছি, এটা যে সাধনা আমি আমার মিডিয়াতে এর আগে আমি উল্লেখ করেছি, এটা কোন সাধনা? এটা তো প্রশ্ন রইলই দর্শকদের কাছে। আমরা পুরোটাই কোনো কিছু আজকে কিচ্ছু বাদ দিইনি। কিছু নেই। হ্যাঁ, আজকে শুধু মন্ত্র বলিনি, বাকি কিন্তু সব বলেছি, সব প্রসেস বলা আছে, কি ফুল প্রসেস বলা লাগবে, আছে। কি লাগবে করো না। না, শুধু করো প্রশ্ন গিয়ে। রইলো যে সাধনাটা কি, কার সাধনা এই করেছে। সাধনাটাতে আমি অত ভয়ঙ্কর ভাবে তুলে ধরিনি, খুব অল্প অল্প করে করে গেছি। করো না, দেখাও করে, কেমন লাগে বুঝবে। কেন 30টা দিন তোমার জীবনের ওপর থেকে যখন যাবে, তখন কেমন লাগে একটুখানি জানিও। তোমরাও কাউকে কোথাও গল্পের এরকম চ্যানেল তো আছে গল্পের, জানিও তোমাদের অভিজ্ঞতা। তোমাদের অভিজ্ঞতা আমার শুনতে ভালো লাগবে, কারণ আমার অভিজ্ঞতা তো আমি বারবার বলে যাই। সেটাই, অবশ্যই। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমি কাউকে বলি তুমি যেটা বলছো এটা এই সাধনা না, এটা এই সাধনা, কারণ আমি ওই সাধনাগুলো করে এসেছি। যক্ষ সাধনা আমার বাবা করে এসছেন। তেলিয়া মাসানে যক্ষের সাধনা হয়। আজকে তেলিয়া মাসান কোথায় আছে দেখাও দেখি। আজকে তো এমনি যে কোনো শ্মশান তো এমনি শ্মশান, তেলিয়া মাসানে যক্ষের সাধনা হবে, সেখানেতেই জারদ সন্তানের প্রয়োজন হবে।
অন্য কোনো নয়। সাধনা, মানুষ ভুল বললে আমি বলি তুমি ওটা ভুল বলছো, ওটা এটার সাধনা। লোকের কাছে গল্প শুনে করতে যেও না, যেটা করেছো সেটাকে বুক ফাটিয়ে বলতে পারবে। ধন সম্পদকে আগলানোর জন্য যক্ষের সাধনা করা হয়, এবং এটাও বলি কোথায়, কাপালিক যোগের। আচ্ছা। এইটাও যেরকম কাপালিক যোগের মধ্যে পড়ে, ওটাও কিন্তু কাপালিক যোগ, ওটাও নরবলি, ওটা নরবলি, এটা পশু বলি। আচ্ছা, আচ্ছা, এই যক্ষ সাধনা কি সেই আগেকার দিনে সম্পত্তি আমার আগলে অমুক রাখার জন্মের জন্য? লোক যেন এই হ্যাঁ, সম্পত্তিটা পায়, হ্যাঁ, সেটা আগলে রাখার জন্যই সাধনা একদম। হতো। আচ্ছা। ওই গর্তের ভিতরে, হ্যাঁ, জঙ্গলের ভিতরে, সাপ থাকতো ভর্তি। হ্যাঁ, ওই ইসের তলায়, মানে পুকুরের ভিতরে হুম, গুপ্তধন সামলানোর লোক, হুম, যক্ষ, হুম। সেইখানেতে লাগে ওই জারদ সন্তান। ওটা ওটার জন্য নয়, হালা না জানলে যা ইচ্ছা করে। যার বাবার যা, আমার বাবার কি। যাক, এটাই এটাই সাধনা। এই সাধনাটা করে খুব মজা পাওয়া যায়। সবাইকে বলবো, যারা সত্যি সাধনা করতে চায় এই সাধনা করতে পারো। কালো বিড়ালের উপর দিয়ে সাধনা হয়। যদি শক্তি অর্জন করে নিতে পারো, তাহলে হয়তো একটা অলৌকিক শক্তি তোমার কাছেও থাকবে, এবং যেটা বংশ পরম্পরায় এটা ক্যারি করে, এবং নিজের পরিবারকে রক্ষা করে, নিজের রক্ষা পরিবারকে কবচ। রক্ষা করে। রক্ষা কবচ। রক্ষা করার আমার বহু গল্প আছে, বহু গল্প। যারা যারা আমার পিছনে লাগার চেষ্টা করেছে, তারা তারা আজকে বিছানাগ্রস্ত, কোথাও না কোথাও ফাঁসিয়ে দিয়েছে তাদেরকে, বিছানায় অসুখ দিয়ে দিয়েছে, গাড়ির তলায় ফেলে দিয়েছে। কত লোক মারা গেছে এরকম, পিছনে লেগেছে শুধু। আমাকে কিছু করতে হয়নি, আমাকে গিয়ে বান মারতে হয়নি, পিছনে লেগেছে, তাদের জিনা হারাম করে দিয়েছে। আমার ছেলের পিছনে লেগেছে, ফেলে দিয়েছে, হাড্ডি উড়ে গেল। আছে, এ কোনো ব্যাপার না, এ বডিকে গার্ড করবে তোমার। আমার স্ত্রীকে বাজে কথা বলেছে, ওর বউকেই ওই লাইনে নামিয়ে দিবে, বলেছে শুধু, তার বউকেই ওই লাইনে নামিয়ে দিয়েছে। আমাকে একজন একটা বাজে কথা বলেছে, ওকে ওটাতেই ফাঁসিয়ে দিয়েছে। এরা এরকম বডিগার্ড, এরা এমন ভাবে তোমায় গার্ড করবে, তোমার পরিবারকে গার্ড করবে, যে কেউ যদি তোমাকে ক্ষতি করতে এসছে, কিন্তু ভেবে নিল করে, এমনি চিৎকার চেঁচামেচি করে গেল, কিন্তু ও তারপর বুঝে নেবে তোমার ওকে। সেটা সবসময়, মানে আপনি যেটা করেছেন সেটা আপনার সাথে সবসময় আছে, সব সময় থাকে। মানে আপনি দেখতে পান না পান ফিল করতে পারেন। হ্যাঁ, আমার এর সব সময় থাকে। আমার চন্দ্রানী আমার সঙ্গে থাকে। আমি যেখানে যাই, যাওয়ার আগে, নতুন বাড়ি যদি আমি তোমার বাড়িতে প্রথম যাই, ও আমাকে মাঝ রাস্তায় বলে দেবে আমি তোমার বাড়ি যাবো কি যাবো না। ও মাঝ রাস্তায় এসে আমাকে বলবে, এ তুই এই বাড়িতে যাবি কি যাবি না। হ্যাঁ, কোনো এক সময় আমাকে প্রেম করে বিয়ে করবে বলেছিল, হুম, মানে গল্পটা এটাই ছিল, হুম, যে ভূত প্রেমিকা। হুম, হয়তো ওর গল্প নিয়ে একদিন গল্প, এটা তো সাধনা নয়, ওর তো গল্প, ওকে নিয়ে গল্প হবে, ভূত প্রেমিকা। কিন্তু ও তো আমাকে বলে, হুম। চন্দ্রানী আজও আছে, আমাকে বিয়ের পর আমার স্ত্রীকে নিয়ে গিয়ে সেখানে আলাপ করাতে হয়েছে, এটা আমার স্ত্রী, তুমি দেখে রেখো। রাত 12টায় জানলায় ঠোকা দিত, আমাকে জানলাটা খুলে দিত, তো তারপরে এই জানলাটা খুলে দিত, তো এই জানলা দিয়ে ঢুকতো, এই জানলা দিয়ে বেরিয়েও বারান্দায় গিয়ে বসে থাকতো, সারা রাতও আমাকে দেখতো। রাত 12টা বাজবেও দুটোই টোকা দেবে, 3 নম্বর টোকা পড়বে না। তোমাকে জানলাটা খুলে দিতে হবে, তুমি কিছুই দেখবে না, হাওয়া ঢুকবে, ওই জানলাটা খোলা আছে, ও গিয়ে বারান্দায় বসে থাকবে চুপচাপ। আজ আমার ঘরটা চেঞ্জ হয়েছে, এদের আশীর্বাদেই তো অর্থ পেয়েছি, এদের আশীর্বাদেই ক্লায়েন্ট পেয়েছি, এদের আশীর্বাদে ক্লায়েন্টদের সাকসেস হয়েছে। আমি করার কে? আমি তো শুধু আর্জি জানিয়েছি এদের কাছে, এরা তার রেজাল্ট দিয়েছে। আমি সেই জন্য কখনো বলি না আমার কাজ এই কদিনে হবে, আমি বারবার বলি করতে করতেই রেজাল্ট বেরোবে। দিন নয় সাফল্য চাই, তো সাফল্য ছেলে তাহলে আমার কাছে আসো, তারা দেয় রেজাল্ট। আমি দেওয়ার কেউ না, কারণ আমি প্রোডাক্ট তৈরি করছি না। তন্ত্রের কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না, তন্ত্রে আরজি জানানো হয়, ওই আরজির রেজাল্ট আমার লোকেরা পাবে বা আমরা পাবো। তো এই আরজিটা জানানো এবং নিত্য আরজি জানানো,
নিয়ম মাফিক তার পদ্ধতি মেনে চলা, তাতে রেজাল্ট। কেন? এদের সাধনার জোরে। এরা ছিল, এরা আছে, তাই আমার সেই সাকসেস। একদম। আজকে ব্ল্যাক ম্যাজিককে মানুষ ভরসা করে যে আমাকে কেউ বান মেরেছে, চলো কাটিয়ে আসি, মহারাজ ব্ল্যাক ম্যাজিক আছে। আজকে আমার ছেলে পড়াশোনা করছে না, চলো ব্ল্যাক ম্যাজিক আছে, পড়াশোনা করো। আগে ব্ল্যাক ম্যাজিক মানে লোকে কি জানতো? শুধু খারাপ, ক্ষতি। হ্যাঁ, আজকে ব্ল্যাক ম্যাজিক মানে জানে কেউ ক্ষতি করলে কাটানো যাবে, আমার এটা হচ্ছে না এটা পাবো, আমার ওটা হচ্ছে না ওটা করার দরকার আছে, মহাশক্তির কাছে গিয়ে আমি আমার মনের ইচ্ছে পূরণ করে আসবো। আরে সেই ব্ল্যাক ম্যাজিক গুলো কি? এই তো সাধনা। এই দেবী কল্যায়, এই দেবী গুরু কল্যায়, এই তো ডাকিনী, এই তো হাকিনী রয়েছে, এই তো বটযক্ষিণী রয়েছে, এই ব্রহ্মদৈত্যী আসবে কোনোদিন, ওই কোথায় বেতাল আসবে, কোথায় ইয়াক্ষিনী আসবে, এদের ওপর থেকে কোথায় ডামরি রয়েছে, এদের ওপর থেকেই তো আমার এই কাজ কারবার। আমি তো দেবী দশ মহাবিদ্যার মধ্যে শুধু মা তারাকে তোমাদের উল্লেখ করেছি, আমি মহালক্ষ্মীর সাধনা করেছি, অষ্টলক্ষ্মীর সাধনা করেছি, বৈভব সাধনা করেছি, বিভিন্ন রকম লক্ষ্মীর সাধনা করেছি। আমি হর জগতে সাধনা করেছি, আমি ক্রিয়া জগতে সাধনা করেছি, আমি মন্ত্র জগতে সাধনা করেছি, আমি তন্ত্র জগতেও সাধনা করেছি, বহু রকম সাধনা আমি করে এসেছি। আজ আমার কাছে, কারণ আমি আজ প্রফেশনাল, আমাকে রোজগার করতে হয়, তাই আজকে আমি বৃহৎ সাধনা করতে পারি না। আমি 15 দিন 20 দিনের জন্য গায়েব হয়ে যাব, সাধনা করব। হ্যাঁ, আমি নিত্যর সাধনার মধ্যে যাই, যেরকম বিশেষ তিথিতে একদিনের করে একটা করে সাধনা থাকে, যেটাকে প্রয়োগ সাধনা বলে, সেই সাধনা যাই, সেই সাধনা করি আমি এখনো পর্যন্ত। শক্তি ক্ষয় হয়, শক্তিকে তৈরি করতে হয়। ওকে যদি তৈরি করতে না পারো তাহলে তোমার বডি ঘুণে ধরা নেবে। আজকে ডেটে দাঁড়িয়ে আমি সেই জায়গাতে সেই সাধনা করে আসি, তাই আজকে সাধনা ডিটেলস বলি। আর মজার বিষয়, আমার এই ক্লায়েন্টরা মানে হচ্ছে আমার দর্শকেরা, এরা সাধনা ছাড়া অন্য কিছু বোঝে না। আমি বারবার চেষ্টা করি অন্য কিছু তো আর ওগুলো শুনবে না, ওরা সাধনাই শুনবে। যতবার বলি তোরা অন্য গল্পটাও শোন, ও সে শুনবে না। সাধনায় আমি 1000 বকবো তাও শুনবে ভালো, কিন্তু ও সাধনাই শুনবে। ওদের কাছে ও সাধনাই শুনতে হবে, কারণ ডিটেলস পায়। কারণ আমি এই সাধনা করেছি, আমি এর পুঙ্খানুপুঙ্খ জানি। আজকে কেউ সাধনা যদি না করে তার পুঙ্খানুপুঙ্খ বলতে পারবে না। একদম। আমি সেটার পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো। আমি বসেছি, করেছি, আমি জানি এটা কি হবে, আমি জানি এর পর কি হতে পারে, আমি জানি এটার লাস্ট অবধি কি হবে, আর এটা কোথায় কিভাবে কোন দিকে যাবে। আমি করেছি বলে বলি। আমি যদি না করতাম বলতে পারতাম না। বলতাম না যে ওই ঠ্যাং তুলে উল্টে এরকম ঝুলে রয়েছে আর দোল কাচ্ছে, আর তুমি দেখছো এরকম ভাবে, তুমি জব করছো আর তোমার মুখের সামনে আসতে আর যাচ্ছে। তুমি ওই ষাঁড়টাকে এখনো বললে তুমি আঁকতে পারবে, আমি করেছি, দেখেছি, তাই বলেছি। যে ওই ষাঁড়, কালো ষাঁড়, ওই বড় শিং নিয়ে আর চোখগুলো লাল, ওই ষাঁড় দৌড়চ্ছে, কিন্তু মজার বিষয় এখনো চোখের সামনে ভাবছে যে দৌড়চ্ছে, কিন্তু রাস্তা শেষ নেই। ষাঁড় দৌড়চ্ছে, রাস্তার শেষ নেই, টকবক টকবক। দেখেছি, করেছি, তাই আমি তোমাদেরকে এই সাধনাগুলো তুলে ধরি। আর এই আমার লোকজনগুলো আমাকে জোর করে সাধনাগুলো বলায়। এরা যদি অন্য গল্পগুলো শুনতো তাহলে আমার অন্য গল্পগুলো বলতাম, আমার কাজের গল্প বলতাম, কাজের সাফল্যের গল্প বলতাম। সে শুনবে না, ওরা সাধনা শুনবে। আর সাধনা শেষ হয়ে গেলে কি শুনবে কে জানে। না না, নিশ্চয়ই শুনবে। আর আমাদের একজন আপনার ফ্যান একজন, উনি তো ডেথ রোড আর ওই সুসাইড পয়েন্ট বলে উনি তো বারবার রিকোয়েস্ট করছেন। আপনি তো আজকে বলেই দিলেন যে ওখানে গিয়ে আমরা খুব শিগগিরই আমরা সেটা করব। নিশ্চয়ই করব। যখন রিকোয়েস্ট এসছে, এত ভালোবাসেন উনি আপনাকে, মানে সবসময় আপনাকে রিকোয়েস্ট করেন, নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই আর একজন চশমা পরে করতে বলেছে, তাই চশমা পরে করতে। হ্যাঁ, একদমই তাই। সেদিন ভুল করে চশমা পরা হয়ে গেছিল, আর আজকে কিন্তু মনে করে চশমা পরে যাচ্ছে। প্রত্যেকটা ভিউয়ার্স এর আলাদা আলাদা রিকোয়ারমেন্ট, তো আমরা চেষ্টা করি সবটাই পূরণ করার। সবটা পূরণ করা হয়ে ওঠে না যদিও, তাও চেষ্টা করা, যতটা চেষ্টা করা যায় আর কি। যাই হোক, তাহলে আজকে প্রশ্ন রইল, সাধনাটা তো বলা হয়ে গেল একদম ডিটেলসে। আজকে কিন্তু মন্ত্র ছাড়া কোনোটাই বাকি নেই, সবটাই সম্পূর্ণভাবে ক্লিয়ার। তো আশা করি উত্তর নিশ্চয়ই পাবো যে আলটিমেটলি সাধনাটা কার ছিল।
এটা কিন্তু ভিউয়ার্সদের কাছে প্রশ্ন। আশা করি কমেন্টে আপনারা উত্তর নিশ্চয়ই দেবেন। এই প্রশ্নটা রইলো। অন্যদিন অনেক রকমের প্রশ্ন থাকে, এটাতে কি উপকরণ, আজ পর্যন্ত উত্তর দেয় না। না কেউ উত্তর যদিও দেয় না, কিন্তু আশা করি এইটা ওরা গল্পটাই শুনতে ভালোবাসে, উত্তর দেয় কেউ না। দেয় না। কিছু কিছু যেরকম শিবরাত্রির সময় উত্তর পেয়েছি। শিবরাত্রিটা আলাদা। হ্যাঁ, শিবরাত্রি তো ওটা তো আমাদের এই এই ধরনের সাধনা ছিল ছিল না, না, হ্যাঁ। ওটা তো একটা প্রয়োগ আমি প্রয়োগ। বলেছিলাম সেটার উপরে যে ছিল। কিছু কিছু জিনিসের উত্তর হয়তো পেয়েছি, বাকি উত্তর পাওয়া হ্যাঁ, যায় না। শিবরাত্রির সেই উত্তরটা হচ্ছে পায়েস। পায়েস। আমি কখনো বলা হয়নি, শিবরাত্রিতে আমি অনেককে এসএমএস এ হ্যাঁ। তার উত্তর দিয়েছি, কিন্তু পায়েস হচ্ছে বাবার প্রিয়। অনেকে অনেক রকম তর্ক বিতর্ক করতে পারে, কিন্তু এটা অরিজিনালি পায়েস। একজন খুব নিখুঁত ভাবে লিখেছেন যে মায়ের হাতের পায়েসই বাবার সব থেকে প্রিয়। হ্যাঁ, অবভিয়াসলি আমার হাতের পায়েস বাবার প্রিয় হবে কোথা থেকে? মানে যে সময় বাবার প্রিয় সেটা হচ্ছে মায়ের হাতের পায়েস। মায়ের হাতের পায়েস খেয়ে বাবা খুব তৃপ্তি পেতেন। শুধু বাবার প্রিয় ছিল এরকম না, হনুমানের ক্ষেত্রেও তুমি দেখবে, এখানে বাবা বজরংবলীর ক্ষেত্রেও তুমি দেখবে, এখানে গণেশজির ক্ষেত্রেও তো সেই পায়েসই, মায়ের হাতের পায়েসকেই গণেশজির সেই কুবেরের অহংকার ভাঙলো। তো সব জায়গাতে কিন্তু গোবিন্দ সেবাতেও তো আমরা তাই। এই পায়েসের গল্পটা কিন্তু সব দেবদেবীরই সব থেকে বেশি প্রিয় সাবজেক্টের মধ্যে রয়ে গেছেন। এবং লক্ষ্মী আগামীকাল, এটা এখন আগামীকাল আর হবে না, মানে আমাদের পডকাস্টটা বেরোবে আর দুদিন বাদে, তো সেটার জন্যই। তো একটু পরে যদি কারুর অষ্টমী নবমী তিথি আবার তো আসবেই, আমাদের নবমী তিথি, দুর্গা নবমী তিথি আছে, রাম নবমী তিথি আছে, বিভিন্ন নবমী তিথি। তো এই অষ্টমী নবমী তিথিতে যেটা যুক্ত হয়ে পড়ে, নবমী তিথিতে তুমি হলুদ রঙের পায়েস ব্যবহার করতে পারো, মানে কেশরের পায়েস তুমি দেবীকে অর্পণ করলে, যেটা নবমী শেষ করো, শেষ উদযাপন, এই দিন তুমি ওটা করলে খুব ভালো। এবং তার সাথে সাথে যদি একটু হবন করো, মানে যজ্ঞ করো, তাহলে পায়েস দিয়ে একটু যজ্ঞ করবে, তাহলে কিন্তু খুব উপকার হবে, মনের ইচ্ছে পূর্ণ হবে, মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবে। আজকে কিছু টিপসও পেলাম, আর নানা রকম অনেক অজানা তথ্য জানতে পারলাম। প্রশ্ন কিন্তু রয়েই গেল, সাধনা কার ছিল? কি নাম সাধনা? কি নাম সাধনা? এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। সত্যটা ভয়ঙ্কর।